লাইভে যাচ্ছি, লাইভে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথেটার্স গ্রুপে। আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে। তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, স্যারকে একটু জানাবে কমেন্টস করে যেন সুন্দরভাবে সবাই আসতে পারতেছো কিনা। আজকে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হলো সমাস এবং কারক ও বিভক্তি। ঈদের আগে আমরা একটা বাংলা প্রথম পত্রের ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। যার যেখানে সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলো সলভ করবো ইনশাল্লাহ, এবং ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো আজকে। আমাদের যেন কোনো প্রবলেম না হয় এবং আমাদের এসএসসি পরীক্ষায় যেন এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা সলভ করতে পারি, আমরা সেগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটি বিষয় স্বাভাবিক ফর্মুলায় দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা স্বাভাবিকভাবে প্রথমেই সমাসের বিষয়গুলো জেনে নিব এবং বুঝে নিব। আশা করি আপনারা মোটামুটি সবাই চলে আসছেন ইনশাল্লাহ হাজিজ। 25 আমাদের চেষ্টা থাকবে আমরা স্বাভাবিকভাবে সমাসের প্রথমেই সমাসের বিন্যস্তগুলো আমরা জেনে নিব। সমাস কি? বাংলা ব্যাকরণের অনেকের কাছেই সমাস একটি কঠিন বিষয়, যে এটা পারি না, এটা থেকে সলভ হয় না, কিভাবে আমরা আসবো। আশা করি আজকে আল্লাহ রহমতে আমাদের খুব সহজেই সাবলীলভাবে আমরা এগুলো উপস্থাপন করতে পারবো এবং আমরা সবাই বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই সমাসের প্রাথমিক বিষয়গুলো জেনে নিব, এরপরে পাঠ্যসূচি অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে এমসিকিউগুলো সলভ করব এবং দেখার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে বিষয়টা দরকার সেটা হলো সমাসের প্রাথমিক বিষয়গুলো আমরা দেখার এবং বোঝার চেষ্টা করব, যে কিভাবে আমাদের সমাসটা নির্ণয় করা যায়, সমাস কেন। প্রথমেই আমরা খেয়াল করব যে সমাস কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাস হচ্ছে, সমাসের সন্ধি বিচ্ছেদটা আমরা একটু আগে জেনে নেই। যেমন সম যোগ আস, তাহলে সমাসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ আস। এখন সম মানে হচ্ছে সমান, আস মানে অবস্থান। সন্ধি বিচ্ছেদটা আমরা একটু আগে জেনে নেই। আচ্ছা, আবার ঠিক আছে। আমরা হোয়াইট বোর্ডটারই কি ক্রসে ক্লিক করে চলে আসুন। আমরা সমাসের বিষয়গুলো একটু ভালোভাবে জেনে নেই। সমাস কি, কেন ব্যবহার করা হয়, সমাসের বিস্তারিত বিষয়গুলো। প্রথমে আমরা দেখব সমাস সম যোগ আস। সম মানে হচ্ছে সমান। যারা আপনারা এসেছেন সবাই দয়া করে বইটা সামনে রাখেন এবং মূল বই এবং খাতা দুইটাই সামনে রাখবেন আশা করি। এখন সমাসের অর্থ আমরা জানলাম যে সমাস সমযোগ আস যদি এমসিকিউতে আসে আমরা এইভাবে সলভ করব। সম মানে সমান, আস মানে অবস্থান, মানে সহ অবস্থান। সমাসের তিনটা অর্থ হয়। এক নম্বর অর্থ হলো সংক্ষেপণ, দুই নম্বর হচ্ছে বহু পদের একপদীকরণ, এবং তিন নম্বর হচ্ছে সহ অবস্থান। তাহলে আমরা শিখলাম সমাসের অর্থগুলো। এখন এই সমাস শব্দটি কি শব্দ? বলছে সমাস একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক কাকে বলে? যার আলাদা প্রতিশব্দ থাকে তাকে পারিভাষিক শব্দ বলা হয়। এটা হচ্ছিল সমাসের স্বাভাবিক আলোচনা। সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা বুঝলাম সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস অর্থ হলো সংক্ষেপণ, বহুপদের একপদীকরণ ও সহ অবস্থান। আপনাদের এই দুইটা এমসিকিউ পরীক্ষায় প্রায় আসে যে সমাস অর্থ কী এবং সমাস একটি কী শব্দ। তাহলে আমরা বুঝলাম এখানে সমাস একটি পারিভাষিক শব্দ। সমাস যদি প্রশ্ন করা হয় সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সমাস হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে যদি প্রশ্ন আসে যে সমাস কি অর্থের পরিবর্তন করে, অবশ্যই সমাস অর্থের পরিবর্তন করে থাকে এবং স্বাভাবিকভাবে আমরা জানি শব্দ গঠন প্রক্রিয়ায় শব্দ গঠন করতে সাহায্য করে তিনটি বিষয়। একটা হলো সমাস, উপসর্গ এবং প্রত্যয়, এগুলো শব্দ গঠন করতে সাহায্য করে। তাহলে আমরা স্বাভাবিকভাবে সমাস শব্দটির অর্থ বুঝলাম। এবার আমরা বুঝবো সমাসের প্রাথমিক আলোচনা। সমাস নির্ণয় করতে হলে কি কি বিষয় আমাদের জানা জরুরি, সে বিষয়গুলো আমরা একটু জানবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাসে তাহলে আমাদের এখানে দুইটা এমসিকিউ প্রশ্ন হতে পারে যে সমাস একটি কী শব্দ, সমাস একটি পারিভাষিক শব্দ, সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস অর্থ কি? সংক্ষেপণ বা বহুপদের একপদীকরণ। আচ্ছা, এরপরে আমরা একটু সমাসের প্রাথমিক বিষয়টা আলোচনা করি। যেমন আমরা যদি লিখি সিংহ চিহ্নিত আসন, আপনারা যদি এই আমার যে টপিকটা আমি এখন আলোচনা করব এটা যদি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ হচ্ছিল আপনারা যদি এখানে ভালোভাবে করেন দেখবেন যে স্বাভাবিকভাবে এটা যদি বুঝেন তাহলে আপনাদের সমাস বুঝতে সুবিধা হবে, আর যদি এটা না বুঝেন তাহলে সমাস বুঝবেন না। আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্টস করে স্যারকে জানাবেন। সিংহ হচ্ছে পূর্বপদ, আমরা সবাই একটু ভালোভাবে খেয়াল করব। সমাস হচ্ছে পূর্ব, সিংহ হচ্ছে পূর্বপদ আর আসনটা হচ্ছে এখানে উত্তরপদ ও পরপদ। তাহলে আমরা বুঝলাম সিংহ চিহ্নিত আসন, সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে উত্তরপদ ও পরপদ। তাহলে আমরা শিখলাম যে ব্যাসবাক্যের প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ, দ্বিতীয় অংশ শেষের অংশটিকে বলা হয় উত্তরপদ ও পরপদ। এই পুরো একটু ভালোভাবে আমরা খেয়াল করলে বিষয়গুলো বুঝতে পারবো এবং এই পুরো প্রত্যেকটি পদের মান সমান, এই জন্য এগুলোকে বলা হয় সমাস সমান। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে উত্তরপদ ও পরপদ, আর চিহ্নিত সিংহ চিহ্নিত আসন, তাহলে আমরা বুঝলাম সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে উত্তরপদ ও পরপদ, যেটা থেকে পুরো বাক্যটিকে বলা হয় ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবং ব্যাসবাক্যের প্রথম অংশটির প্রত্যেকটি পদের মান যেহেতু সমান এই জন্য এগুলোকে বলা হয় সমসমান, এবং ব্যাসবাক্য থেকে যেটা পাই আমরা সেটাকে বলা হয় সমস্ত পদ। তাহলে আমরা এই বিষয়গুলো এতটুকু বুঝলাম। যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে ওকে লিখবেন। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন সবাই মেহেরবানি করে ওকে লিখবেন, তাহলে আমি সামনের টপিকে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমি সামনের টপিকে যাব, একটু ওকে লিখে স্যারকে জানাবেন। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু আমরা অনেকেই এই বিষয়টা বুঝি বা অনেকেই বুঝি না, আমরা আবার এই টপিকটা একটু প্রথম থেকে আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ এইটার উপরে বেস করে কিন্তু আমাদের সমাসটা আমরা ডিটেলস আলোচনা করব। এইটা যদি আমরা না বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের সমাসের যে বিন্যস্তটা আছে সেটা কিন্তু আমরা বুঝবো না। কারণ সমাস নির্ণয় করতে হলে এই টপিকগুলো ম্যান্ডেটরি, জানতেই হবে এগুলো, কারণ এগুলো না বুঝলে আমাদের কিন্তু, যেমন এগুলো হলো সমাসের সূত্র, এগুলো যদি আমরা না পারি তাহলে সমাস নির্ণয় কিভাবে করব সে বিষয়গুলো কিন্তু আমরা পারবো না বা বুঝবো না। আমরা বিষয়টা একটু আবার যাই অন্য একটা বিষয়গুলো নিয়ে, অন্য একটা উদাহরণ দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। স্যার নেটের প্রবলেমের কারণে কিছু আলোচনা শুনতে পাইনি। আচ্ছা, আমি আবার আলোচনা এটা করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন যদি আমরা খেয়াল করি মহান যে নবী, খেয়াল করব আমরা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান যে নবী, এই মহান কথাটিকে বলা হয় পূর্বপদ। হ্যাঁ, মহান শব্দটিকে বলা হয় পূর্বপদ, আর এইটাকে বলা হয় উত্তরপদ পরপদ। তাহলে আমরা শিখলাম ব্যাস বাক্যের প্রথম অংশটিকে পূর্বপদ বলা হয়, শেষের অংশটিকে বলা হয় উত্তরপদ পরপদ। এই পুরো বাক্যটিকে কি বলা হয় একটু খেয়াল করি আমরা। এই পুরো বাক্যটিকে বলা হয়, যদি আমরা খেয়াল করি, এটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। হ্যাঁ, তিনটার নাম সেম, একই। তাহলে আমরা বুঝলাম যে এটাকে কি বলা হচ্ছে, যে মহান যে নবী, এই পুরো সেন্টেন্সটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, যেটা থেকে সমস্ত পদ করা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্যের যদি এমসিকিউতে আসে যে ব্যাস বাক্যের প্রথম অংশটিকে কি বলা হয়, ব্যাস বাক্যের প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ। যদি বলা হয় ব্যাস বাক্যের শেষের অংশটিকে কি বলা হয়, তাই শেষের অংশটিকে বলা হয় উত্তরপদ পরপদ। এরপরে এখানে এই যে আছে, যেটা অব্যয় হিসাবে বাক্যের মধ্যে কাজ করে থাকে। আমরা ওদিকে না যাই, আমরা ডিটেল যখন আলোচনা আসবে তখন আমরা এগুলো বুঝিয়ে দিব। তাহলে আমরা বুঝলাম ব্যাস বাক্যের প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ, পরের অংশটিকে বলা হয় উত্তরপদ অধিক। মানে দুইয়ের কম হওয়া যাবে না, দুইয়ের অধিক হতে পারে, কিন্তু দুইয়ের কম হলে সমাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য বলছিল যে এখানে একাধিক পদ থাকতে পারে, মানে একের অধিক থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য এখানে যেমন প্রত্যেকটা পদের মান সমান, যে যদি আমরা পাওয়ার দিয়ে হিসাব করি যে প্রত্যেকটা পদের মান 1 যদি ধরি তাহলে যোগফল আসলে 3 হয়। ঠিক এই রকম যদি আমরা খেয়াল করি তাহলে প্রত্যেকটা পদের মান, কারণ একটা পদ ছাড়া সমাস গঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে ব্যাকরণবিদরা বলতেছেন যে প্রত্যেকটা পদের মান যেহেতু সমান, এই জন্য এগুলোকে আমরা প্রত্যেকটা পদকে সমান বলতে পারি বা বলা হয়ে থাকে। তারপর এখান থেকে কি কি এমসিকিউ আমাদের এসএসসি পরীক্ষার জন্য আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি কি পরীক্ষায় আসতে পারে আমাদের, যে ব্যাস বাক্যের প্রথম অংশটিকে কি বলা হয় পূর্বপদ, পরের অংশটিকে কি বলা হয় উত্তরপদ পরপদ। হ্যাঁ, ব্যাস বাক্যের শেষে যেটা বের করা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সমস্ত। আশা করি আপনারা যদি এটা বুঝে থাকেন ভালো করে, সবাই স্যারকে একটু ওকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে, স্যার আমরা বুঝছি। আপনারা যদি বুঝে থাকেন দয়া করে সবাই স্যারকে ওকে লিখে জানাবেন যে স্যার আমরা বুঝছি, তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের কি কি পরীক্ষায় আসতে পারে, এখানে সমাসের প্রকারভেদ নিয়ে একটা কিছু পড়া বুঝতেছি না, নেটে প্রবলেম। নেটে প্রচুর প্রবলেম করতেছে, স্টুডেন্টরা লিখতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি বইটার দিকে একটু লক্ষ্য রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেখানে সমাসের কি বলছে প্রকারভেদগুলো একটু যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা বলছিলাম সমাস প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এটা কিছুক্ষণ আগে দেখাইছি আমরা। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত প্রথম পদকে বলা হয় পূর্বপদ, আমরা এটাও দেখিয়েছিলাম, এবং শেষের অংশটিকে বলা হয় উত্তরপদ পরপদ, আমরা সেটাও দেখিয়েছিলাম। তাহলে আমরা বলছিলাম যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ আমরা করি, যেটাকে কি বলে, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। দেখেন তিনটার নাম আছে। আমরা যদি খেয়াল করি এখানে বিলেত ফেরত, যেমন বিলেত থেকে ফেরত, বিলেত থেকে ফেরত, এখানে বিলেত থেকে ফেরত যে বিষয়টা আছে, এই যে থেকে কথাটি, যেমন এখানে এটা হলো পূর্বপদ, পরেরটা হচ্ছে উত্তরপদ ও পরপদ। এরপরে দেখেন কি বলা হচ্ছে যে সমাসের প্রকারভেদ,
এইখানে এই প্রধানত কথাটি যদি থাকে তাহলে এটা 6 প্রকার হবে, আর যদি মূলত কথাটি থাকে তাহলে এটা 4 প্রকারে হয়ে থাকে। খেয়াল রাখতে হবে যে সমাসে যদি প্রধানত কথাটি থাকে এটা সব সময় 6 প্রকারে হবে, আর যদি প্রধানত যদি থাকে তাহলে 6 প্রকার হবে, আর মূলত কথাটি যদি থাকে তাহলে এটা সব সময় 4 প্রকারে আপনার হলো 4 প্রকারে হয়ে থাকবে। যেমন দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ এই যে মূলত কথাটি আছে কেন, কারণ অনেক ব্যাকরণবিদ মনে করেন যে দ্বন্দ্ব সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ ও বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। বলছে কেন এগুলো হবে না, বলছে দ্বিগু সমাস যে কাজ করে কর্মধারায় সেম প্যাটার্নে কাজ করে। বলছে কর্মধারায় যেহেতু একই কাজ করে তাহলে কর্মধারায় তো রাখার দরকার নেই তৎপুরুষ সমাস। তাহলে আমরা বুঝলাম যে দ্বন্দ্ব, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের যে কনফিউজ প্রশ্নগুলো আছে আমরা আশা করি বুঝতে পেরেছি যে সমাস মূলত কত প্রকার। সমাস মূলত 4 প্রকার, প্রধানত 6 প্রকার। তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে বুঝছি। আমাদের এখানে কি বলা হচ্ছে, সলভ হোপফুলি ইন্টারনেটের সার্ভিস ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে সমাসের যে বিষয়গুলো আছে। আমরা এখন সমাস কিভাবে সুন্দরভাবে সলভ করব আমরা সে বিষয়গুলো আপনাদেরকে আমরা এখনই ভালোভাবে দেখাই দিব যে কিভাবে তৈরি করা যায়। বোঝার বিষয়টা কি আমরা সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমেই দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব মানে সবসময় যে ঝগড়া করে বিষয়টা এরকম নয়। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস কি ভালোভাবে খেয়াল করতে হবে। দ্বন্দ্ব সমাসের বিন্যস্তগুলো আমাদের কি বলতেছে এবং কেন বলতেছে সে বিষয়গুলো আমরা একটু জানবো এবং বোঝার চেষ্টা করব এখানে আমাদের কোথায় সমস্যা আছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসের মধ্যে আমাদের কিছু প্রবলেম আছে, সে বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সমস্ত পদে উভয় পদের প্রাধান্য থাকবে। ভাইয়া, উত্তর পদ এবং পরপদ উভয় পদেরই প্রাধান্য থাকবে। মানে হচ্ছিল সমস্ত পদে আপনি যে কোনো পদ করেন না কেন উভয় পদের মানে উত্তর পদ এবং পরপদ দুটারই থাকবে। এবং খেয়াল রাখতে হবে যদি 3টি অব্যয় ব্যবহার হয় এটাই দ্বন্দ্ব সমাস। সেটা কি কি বলছে, এবং, ও, আর। এই 3টি অব্যয় যদি থাকে তাহলে এটা সব সময় দ্বন্দ্ব সমাস হবে, অল টাইম, যে কোনো। কারণ অব্যয় সব সময় বাক্যের মধ্যে এই 3টি অব্যয় দ্বন্দ্ব সমাসে ব্যবহার করা হয়। এবং, ও, আর মানে উভয় পদে যদি প্রাধান্য থাকে। আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন মাতা পিতা। দেখেন, মাতা ও পিতা। খেয়াল রাখতে হবে যে আমাদের মাতা ও পিতা দিয়ে যে কোনো সমাস যদি মিলে যায় এবং ও আর দিয়ে এটাই দ্বন্দ্ব সমাস। কারণ আমরা এত মুখস্থ করে অনেকে মনে করেন বাংলা ব্যাকরণ মুখস্থের বিষয়, কিন্তু বাংলা ব্যাকরণ আদৌ মুখস্থের বিষয় নয়। সেটা কি খেয়াল রাখতে হবে যে দ্বন্দ্ব সমাস এই 3টি সূত্র এবং, ও, আর। আরেকটা বিষয় হলো সমস্ত পদে। আপনারা যারা খাতা কলম নিয়ে এসেছেন তারা বিষয়টা একটু ভালোভাবে লিখে নেন যে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ পদ্ধতি হলো 1 নাম্বার উভয় পদে সমস্ত পদে, একটু লিখে নেন মেহেরবানি করে, সমস্ত পদে উভয় পদের প্রাধান্য থাকবে। সমস্ত পদে উভয় পদের প্রাধান্য থাকবে। এবং 2 নম্বর হচ্ছে যে ব্যাস বাক্যে 3টি অব্যয় পদ শব্দ থাকবে। ব্যাস বাক্যে 3টি অব্যয় থাকবে, যেমন এবং, ও, আর। এই 3টি অব্যয় ব্যবহার হয়ে থাকে বা বলা হয়ে থাকে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। যদি দ্বন্দ্ব সমাস বুঝে থাকেন স্যারকে একটু কমেন্টস করে জানাবেন আশা করি। এখানে আমরা একটু খেয়াল করি কি কি এমসিকিউ পরীক্ষা আসতে পারে, কারণ এখানে আপনাদের 11 প্রকার দ্বন্দ্ব সমাস মানে দ্বন্দ্ব সমাস 11 ভাবে গঠিত হতে পারে। সেই বিষয়গুলো কি কি সেই বিষয়গুলো হচ্ছে এখানে দেয়া আছে আমাদের। আমরা যদি একটু খেয়াল করি, যেমন চা বিস্কুট, জিন পরি, এটা দ্বারা কি বলছে মিলনার্থক, মানে কি মিলন সহজ করে দেয়, মানে কাছাকাছি এনে দেয়। আর একটা কি বিরোধার্থক, মানে ঝগড়ার বিষয়কে বুঝিয়ে থাকে, মানে তার সাথে কোন্দল বোঝানো হয়ে থাকে। যদি আমরা খেয়াল করি এদিকে, যেমন মা ও বাবা, হ্যাঁ, মা ও, যদি আমরা খেয়াল করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা।
যেমন মা ও বাবা সমান সমান মা বাবা, তাহলে আপনি যদি এটা সমস্ত পদ করেন আসতেছে মা এবং বাবা। আরেকটা কথা হলো এখানে সবসময় দ্বন্দ্ব সমাসে এই সংযোগটিকে বলা হয়, এটাকে অনেক সময় হাইপেন বলি আমরা, কিন্তু এটা সমাসের ভাষায় বলা হয় এটাকে সংযোগ চিহ্ন। এটা লিখে নিতে পারেন আপনারা। এইখানে যে দ্বন্দ্ব সমাস 11 প্রকারে সাধিত হয় বা 11 প্রকারে গঠিত হয় সে বিষয়গুলো আমরা একটু মনে রাখবো এবং বোঝার চেষ্টা করব। এখানে আরেকটি বিষয় হলো মজার কথা যে কি কি এমসিকিউ এখান থেকে আসতে পারে আপনাদের, আমি দাগাই দিচ্ছি, একটু কষ্ট করে দাগিয়ে নেন, এগুলো আপনাদের আসার সম্ভাবনা বেশি রয়েছে। আরেকটা বিষয় হলো যে আপনাদের এখান থেকে মানে বইয়ের বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না, এটা 100% শিওর। বইয়ের বাইরে থেকে কোনো এমসিকিউ আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা এই এমসিকিউগুলো ইগুলো একটু দাগাই নিতে পারেন, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। আবারও বলছি, দ্বন্দ্ব সমাস যদি সবাই বুঝে থাকেন স্যারকে একটু জানাবেন যে স্যার আমরা বুঝতেছি। হ্যাঁ, ধন্যবাদ, বুঝছি। ফারুক আহমেদ হিমেল, চেনার উপায়গুলো বলে দিয়েন। হ্যাঁ আচ্ছা, বললে মূলত জি প্রধানত 4 প্রকার, প্রধানত 6 প্রকার আর মূলত 4 প্রকার। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসটা ভালোভাবে বুঝছি। হ্যাঁ, এখন দ্বন্দ্ব সমাসের নির্ণয়ের আবার একটু সহজ পদ্ধতিটা আমরা বলে দিই। আপনাদের বইয়ের মধ্যে লেখাই আছে এবং ও আর যদি হয় এটা সবসময় দ্বন্দ্ব সমাসের মধ্যেই বোঝানো হয়ে থাকে, মানে 3টি অব্যয় পদ যদি হয় সমস্ত পদে, সব সময় খেয়াল রাখতে হবে সমস্ত পদে পদের মানটা থাকবে। যদি আমরা খেয়াল করি, যেমন দেখেন আমরা যেমন লাভ লোকসান, এখন এই যে লাভ লোকসান দেখছেন আপনি, এই লাভ লোকসানের দুইটি বিষয় আমাদের সামনে আসছে। এখন আপনি যদি এটা বাদ দিয়ে দেন কখনোই এটা আপনার হলো কি হবে না, যে সমস্ত পদে যাবে না। হ্যাঁ, কেন? কারণ এটা সমস্ত পদ কখনোই সে মানে হওয়ার কোনো সম্ভাবনাই নেই বা হবে না। কেন হবে না? কারণ আপনি এই লাভ এবং লোকসান, যদি লোকসানটা বাদ দিয়ে দেন এটা অবশ্যই আপনার কারিকুলাম অ্যাক্টিভিটিতে আসবে না আর কি, কারণ এটা সমস্ত পদ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পরবর্তী বিষয়টা একটু ভালোভাবে আমরা খেয়াল করি যে দ্বন্দ্ব সমাস আরও কি কি দ্বন্দ্ব সমাস হতে পারে। এখানে অলুক দ্বন্দ্ব সমাস বলতে একটা কথা আছে। যদি দ্বন্দ্ব সমাস রিলেটেড কোনো প্রশ্ন বিগত বছরগুলোতে দেখা যায় অ্যানালাইসিস করে, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেখানে হলো অলুক দ্বন্দ্ব সমাস থেকে কিছু প্রশ্ন অ্যাভেলেবেল এসে থাকে। এক নম্বর হচ্ছে এখন এখানে অলুক দ্বন্দ্ব সমাস মানে কি? অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে যে এটা উভয় পদেরই প্রাধান্য থাকবে, কিন্তু যদি বিভক্তি যুক্ত হয় কিন্তু বিভক্তি বিলুপ্ত হবে না, বিভক্তি যা আছে সেটাই থাকবে, মানে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আমরা খেয়াল করি দেশে ও বিদেশে, খেয়াল করবেন তাহলে দেশে ও বিদেশে দুইটা বিষয় এখানে আমাদের সামনে আছে, যে দেশে ও বিদেশে কি আছে। কারণ এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বিভক্তিটা কি, অনেকে আমরা বিভক্তি বুঝি না। দেশ হলো মূল শব্দ আর এ হচ্ছে বিভক্তি। এই বিভক্তি যদি আমি সমস্ত পদ করি তাহলে সমস্ত পদে কিন্তু এটা যাবে না, আসবে দেশে ও বিদেশে, মানে এখানে যা আছে তাই থাকবে, উভয় পদেরই প্রাধান্য থাকবে, বিভক্তি থাকবে কিন্তু লোপ পাবে না, এটা হলো কথা। আরেকটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে এখানে বহুপদী মানে একের অধিক যদি থাকে সেটাই বহুপদী দ্বন্দ্ব সমাস। আমরা অনেকেই জানি না যে, আমি তো বলে দিয়েছি যে আপনাকে 3টি অব্যয় ব্যবহার হবে, মানে ব্যাসবাক্যে 3টি অব্যয় ব্যবহার করা হবে এবং ও আর। যদি এই 3টি অব্যয় ব্যবহার করা হয় বা বলা হয়ে থাকে, খেয়াল রাখতে হবে, যেন আরিফ স্যার তো বলে দিয়েছে যে এবং ও আর এই 3টি অব্যয় ব্যবহার করা হবে, তাহলে আমরা এতগুলো শব্দ কিভাবে করব? খেয়াল রাখতে হবে যে বিশেষ্য এবং বিশেষণকে আলাদাভাবে ব্যবহার করার জন্য শব্দের মাঝখানগুলোয় কমা বসে। যেমন আমরা খেয়াল করি, এর লেখা আছে সাহেব বিবি গোলাম, যদি আপনি এভাবে লেখেন কিভাবে আসতে পারে দেখেন, যেমন সাহেব বিবি, লাস্টে শুধু ও দিয়ে দিবেন তাহলেই হবে, সাহেব বিবি ও গোলাম। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে থাকে, দ্বন্দ্ব সমাস যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে স্যারকে একটু জানাবেন, ওকে লিখে জানাবেন।
যদি আপনারা বুঝে থাকেন তাহলে স্যারকে জানাবেন। হ্যাঁ, যদি আপনারা এটা দ্বন্দ্ব সমাসটা ভালোভাবে বুঝে থাকেন স্যারকে একটু ওকে লিখে জানাবেন মেহেরবানি করে। যদি আপনারা দ্বন্দ্ব সমাস বুঝে থাকেন ভালোভাবে তাহলে এটা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে স্যার আমরা এটা বুঝছি। তাহলে দ্বন্দ্ব সমাসে আমাদের কি কি পরীক্ষায় আসতে পারে এমসিকিউ, আমরা এগুলো আবার একটু স্ক্রল করে দেখাই দিচ্ছি। যে দ্বন্দ্ব সমাসে 3টি অব্যয় পদ থাকবে এবং ও আর, হ্যাঁ, প্রত্যেকটি সমস্ত পদে যদি বলা হয় সমস্ত পদে উভয় পদের প্রাধান্য থাকবে, মানে উত্তর পদ এবং পরপদের। এখানে আপনাদের ইন্টারমিডিয়েটের আছে যে পাবেন যে দ্বন্দ্ব সমাস কত প্রকার, কিন্তু আপনাদের বই অনুযায়ী এখানে দ্বন্দ্ব সমাসের কোনো প্রকারভেদ আসবে না আশা করি, কারণ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে দ্বন্দ্ব সমাসের কোনো প্রকারভেদ আপনাদের বইয়ের মধ্যে আলোচনা নেই। আরেকটা পরীক্ষায় প্রায় এসে থাকে যে দ্বন্দ্ব সমাস কয় প্রকারে সাধিত হতে পারে। এই এমসিকিউটা আসলে আমরা অনেকেই জবাব দিতে পারি না। দ্বন্দ্ব সমাস 11 প্রকারে সাধিত হয়। এগুলো মানে আপনাদের নবম এবং দশম শ্রেণীর বই অনুযায়ী আমি বললাম, হ্যাঁ, নবম এবং দশম শ্রেণীর বই অনুযায়ী দ্বন্দ্ব সমাস 11 প্রকারে সাধিত হয় এবং 11 প্রকারে গঠিত হয়। আশা করি আপনারা দ্বন্দ্ব সমাসটা ভালোভাবে বুঝছেন ইনশাআল্লাহ। যদি কারো স্যার বুঝছি, ওকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখেন আমরা একটু কর্মধারায়টা নিয়ে আলোচনা করি। কর্মধারায় কি? কর্মধারা হচ্ছে কর্মধারায়ের যে বিষয়গুলো আছে, কর্মধারায় ব্যাসবাক্যে কি কি থাকে। কর্মধারায় ব্যাসবাক্যে আমরা একটু নোটটা লিখে ফেলি এখানে। কর্মধারার ব্যাসবাক্যের সমস্ত পদে খেয়াল রাখতে হবে, সমস্ত পদে উত্তর পদ ও পরপদের প্রাধান্য থাকবে। খেয়াল রাখতে হবে, উত্তর পদ ও পরপদের প্রাধান্য থাকবে। উত্তর পদ ও পরপদের প্রাধান্য থাকবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, সমস্ত পদে উত্তর পদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং 2 নম্বর ব্যাসবাক্যের কি কি থাকবে, যে, যিনি, তিনি, হ্যাঁ, ইত্যাদি থাকবে। যে, যিনি, তিনি, ন্যায়, হ্যাঁ, ইত্যাদি থাকবে বা থাকতে পারে। তাহলে আশা করি আপনারা এটা একটু উঠায় নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাসবাক্যে যে, যিনি, ব্যাসবাক্যে খেয়াল রাখতে হবে ব্যাসবাক্যে কি থাকে, যে, যিনি, তিনি, ন্যায় ইত্যাদি অব্যয় হিসাবে ব্যবহার হবে এবং সমস্ত পদে উত্তর পদ ও পরপদে অর্থের প্রাধান্য থাকবে। আমরা একটু জেনে নিব হোয়াইট বোর্ডের বিষয়টা, খেয়াল রাখবেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে কর্মধারা সমাসের মধ্যে খেয়াল রাখবেন যে কর্মধারায় যে বিন্যস্তগুলো আছে আমাদের, বিন্যস্তগুলোর মধ্যে আমাদের কি কি আসতে পারে বিন্যস্তর মধ্যে। যেমন আমরা যদি লিখি নীল যে পদ্ম, আমরা যদি লিখি নীল যে পদ্ম, খেয়াল রাখতে হবে আমরা বলছিলাম উত্তর পদ ও পরপদ অর্থের প্রাধান্য থাকবে। তাহলে উত্তর পদ ও পরপদের প্রাধান্য, এখানে উত্তর পদ হচ্ছে পদ্ম। আমরা যদি এটাকে সমস্ত পদ করি, আমরা বলছিলাম ব্যাসবাক্যের মধ্যে 2টি বিষয় থাকবে, যে, যিনি, তিনি। তাহলে আমরা একটু খেয়াল করি, লিখলাম আমরা নীল যে পদ্ম, যদি আমরা সমস্ত পদ করি আসতেছে কি, ভালোভাবে খেয়াল রাখতে হবে, নীল যে পদ্ম। এখানে পদ্মটাই, যদি আমরা খেয়াল রাখি যেখানে আমরা যদি লিখি নীল আকাশ, মানে আমরা এখানে যা লিখব সেটাই সে আসবে এবং চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে কর্মধারার সমাস কি কি ব্যবহার করা হয়। কর্মধারার সমাসের মধ্যে যে, যিনি, তিনি ইত্যাদি ব্যবহার করা হয় এবং
উত্তরপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন স্যারকে একটু কমেন্টস করে জানান যে স্যার আমরা বুঝছি, ওকে লিখে জানাবেন আশা করি। স্যার লেখা দেখা যায় না। আচ্ছা, আমি মূল বইতে যাচ্ছি, আপনাদের বুঝতে যেহেতু সমস্যা হচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল রাখি, এইখানে যে বিষয়টা আছে, যেমন নীল যে পদ্ম, খেয়াল রাখেন, হয়তো বা আপনারা ওখানে নাও বুঝতে পারেন। এখানে নীল যে পদ্ম, খেয়াল রাখতে হবে। এখানে নীল যে পদ্ম, খেয়াল রাখবেন, নীল যে পদ্ম, এখানে নীল যে পদ্মের মধ্যে লেখা আছে যে এখানে পদ্মটাকে গুরুত্ব নেই। যদি আপনি সমস্ত পদ কারণ আসতেছে কি দেখেন, নীল পদ্ম, এই পদ্মটাকে যদি আপনি নীল রং লেখেন তাহলে নীল রং আসবে, যদি আকাশ লেখেন নীল আকাশ আসবে। মানে এক কথায় উত্তর পদ এবং পরপদকে কেন্দ্র করে অর্থটা রূপান্তর হয়ে থাকে বা পরিবর্তন হয়ে থাকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা এতটুকু ভালোভাবে বুঝছেন। যদি এতটুকু বুঝে থাকেন আমাকে কমেন্টস করে জানান যে স্যার আমরা এতটুকু বুঝছি, তাহলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আর যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে জানাবেন যে স্যার আমরা এতটুকু বুঝি নাই, আবার একটু বলেন, তাহলে আমাদের বুঝাইতে আপনাদেরকে সুবিধা হবে এবং আপনারা বিষয়টা ভালোভাবে এই যে কষ্ট করে ক্লাসটা করতেছেন, আশা করি আপনাদের উপকার হবে। কারণ যদি আপনার এখান থেকে একটা এমসিকিউ, দুইটা এমসিকিউ বা তিনটা এমসিকিউ তো এখানে আসে, যেটা আপনার যেন কারেকশন হয়ে যায় ইনশাআল্লাহ। এবার দেখেন সমাস, কর্মধারা সমাস কত প্রকার? কর্মধারা সমাস 4 প্রকার। একটা হচ্ছে উপমান, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপকর্মধারায় সমাস। এখানে অনেকগুলো এমসিকিউ আপনাদের বইয়ের মধ্যে আছে, যেগুলো আপনাদের দরকার নেই, সেগুলো আমি কিছু এমসিকিউ আপনাদের কারেকশন করে দিচ্ছি, একটু লিখে নেন। যেমন এই এমসিকিউটা আপনাদের আসতে পারে, যিনি যশ তিনি সাহেব সমান সমান যশ সাহেব। এই এমসিকিউটা আপনাদের আসার সম্ভাবনা আছে, যিনি যশ তিনি সাহেব সমান সমান যশ সাহেব। এরপর হচ্ছিল এই এমসিকিউটা প্রায় আসে ও মহান বিষয় একটা নেই, যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে নাই কি চিহ্নিতটা নেই, আছে সিংহাসন। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। আরেকটা হচ্ছিল উপমান মানে কি? উপমান মানে হচ্ছিল তুলনীয় বস্তু, মানে যার সাথে যার তুলনা করা হয়। তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা তাকে বলা হয় উপমান। এইটা আমরা সহজে কিভাবে বুঝতে পারি? সহজ পদ্ধতিটা হলো, আমাদের বোঝার সংক্ষেপ বিষয়টা হলো, 1 নাম্বার বিশেষ্য প্লাস বিশেষণ, খেয়াল রাখতে হবে, বিশেষ্য প্লাস বিশেষণ। এখন স্যার বিশেষ্য প্লাস বিশেষণ কেন লিখেছেন? সংক্ষেপে আমরা বুঝবো, বিশেষ্য দ্বারা সবসময় উপমান বোঝাবে, বিশেষ্য দ্বারা সবসময় উপমান বোঝাবে, আর বিশেষণ দ্বারা বোঝায় উপমেয়। আমাদের এত কিছু মুখস্থ আমরা পারবো না, সো যে বিষয়টা আছে সংক্ষেপে আমরা এই বিষয়টা মনে রাখবো। বিশেষ্য সবসময় উপমানকে নির্দেশ করবে, বিশেষণ সবসময় উপমেয়কে নির্দেশ করবে। এটা শুধুমাত্র উপমানের বেলায়, অন্য কোনো কিছুর বেলায় নয়, কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি, যে বিষয়টা হলো উপমানে সাধারণ গুণের কথা উল্লেখ থাকবে, মানে একটা মানুষের বা একটা যে কোনো জিনিসের বৈশিষ্ট্যটা উল্লেখ থাকবে। এখানে যে কোনো বিষয়, যে আমরা স্বাভাবিকভাবে যেটা বোঝাতে চাচ্ছি, স্বাভাবিকভাবে আমি পানি খাচ্ছি, পানির সাধারণ গুণ থাকে, কলম দিয়ে আমি লিখতেছি, কলমের সাধারণ গুণ থাকবে। যে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা বস্তুর যদি গুণাগুণ বিদ্যমান থাকে, সেটাই উপমান। খেয়াল রাখতে হবে। তাহলে উপমান মানে কি? যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। আশা করি এখানে আপনাদেরকে আমার একটা প্রশ্ন হলো, এখানে ভ্রমরটা কি? একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনারা যে ভ্রমরটা কি। আবারও বলছি, ভ্রমরটা কি? উপমান না উপমেয়? একটু বলেন তো স্যারকে সবাই, উপমান না উপমেয়?
মানে স্যার কর্মধারয় সমাসে, হ্যাঁ কর্মধারয় সমাসে পরপদের বা উত্তরপদের প্রাধান্য থাকবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু খেয়াল রাখেন, আমাকে একটু জানান সবাই যে স্যার উপমান বা উপমিত কর্মধারয় সমাসে প্রবলেমটা কোথায় বা কি হতে পারে। এখানে যে প্রশ্নটা আমরা লিখেছিলাম যে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এখানে ভ্রমরটা কি হতে পারে, উপমান না উপমেয়? স্যারকে একটু জানাবেন সবাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি। স্যার এখানে উপমান, স্যার এই উপমান আর উপমিততেই যত সমস্যা। উপমান, গুড, উপমান, এখানে উপমান, আশা করি উপমান সমস্যা নেই। আবার একটু বুঝে নেন, উপমানে হ্যাঁ আমরা 9-10-এ যারা পড়েছি এই উপমান উপমিত তো সবার মাথা খেয়ে ফেলেছে। আশা করি সংক্ষেপে বুঝতে হবে। উপমান মানে বিশেষ্য, মানে আর এক সংক্ষেপে যদি আমরা বুঝেন তাহলে উপমান মানে সবসময় নাউনকে নির্দেশ করে, আর উপমান সবসময় অ্যাডজেক্টিভকে নির্দেশ করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা উদাহরণ দেই আমাদের, যেমন ভ্রমরের ন্যায় ভ্রমরের অরণ্যের ন্যায় রাঙা, এখানে খেয়াল করেন অরুণের ন্যায় রাঙা লেখেন, অরুণটা হচ্ছে উপমান, রাঙাটা হচ্ছে উপমেয়। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে একটা এমসিকিউ প্রায় পরীক্ষা এসে থাকে, উপমান মানে কি? উপমান মানে অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। আর একটা হলো উপমানে কি সাধারণ গুণের কথা উল্লেখ থাকে? 100% সাধারণ গুণের কথা উল্লেখ থাকে। আশা করি আপনারা উপমান বুঝছেন। যদি আপনারা আল্লাহর রহমতে উপমানটা বুঝে থাকেন তাহলে স্যারকে লিখে জানাবেন। উপমানটা যদি ভালোভাবে বুঝে থাকেন স্যারকে লিখে জানাবেন। এর পরবর্তী বিষয়টা আসেন, উপমান তো আমরা বুঝলাম, যদি আমরা বুঝে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলে স্যারকে একটু জানাবেন, তাহলে আমি আবার বুঝাই দিব আপনাদেরকে। হ্যাঁ, এবারে আসেন উপমিত। স্যার উপমিত কি? খেয়াল রাখতে হবে উপমিত কি। উপমিততে যে বিষয়টা আসে, উপমিততে কয়েকটা বিষয় 100% মাথায় রাখতে হবে আমাদের। উপমিত এইখানে যে বিষয়টা আছে, উপমিততে সাধারণ গুণের কথা উল্লেখ থাকে না। যেমন আমরা একজন মানুষকে দেখে বলি এ দেখতে ঠিক ওর মায়ের মতো হয়েছে, আবার আমরা আরেকজনকে বলি এই স্যার এই আরেক স্যারের মতো পড়াচ্ছে। মানে এই যে তুলনা করি আমরা, যে একটা মানুষের যে সাধারণ গুণ না থেকে অনুমান করে আমরা যখন কোনো কথা বলি, তুলনা করি যে তার সাধারণ গুণ তার মধ্যে নেই, সে আরেকজনের মতো হয়েছে, তখন তাকে আমরা বলি উপমিত। কারণ উপমিততে সাধারণ উপমেয় পদটি সবসময় প্রথমে বসে। এখানে একটু খেয়াল রাখতে হবে, আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে যে উপমেয় পদটি সবসময় প্রথমে বসে। এই যে দেখেন উপমেয় পদটি সবসময় প্রথমে বসে, এই যে লেখা আছে উপমেয় পদটি সবসময় প্রথমে বসে। তাহলে এখানে সংক্ষেপে কি আসতে পারে? সংক্ষেপে আসতে পারে বিশেষ্য প্লাস বিশেষ্য। এখানে দুইটাই নাউন হতে পারে, বিশেষ্য প্লাস বিশেষ্য, খেয়াল রাখতে হবে। এখন স্যার বিশেষ্য প্লাস বিশেষ্য কেন বলেন? কারণ এখানে দুইটাই নাউন। এখানে যদি দুইটাই নাউন থাকে, এখানে সবসময় খেয়াল রাখতে হবে যেখানে দুইটা নাউন থাকবে একটা ব্যাস বাক্যের মধ্যে, এটা সবসময় উপমিত হবে, সবসময় উপমিত হবে, খেয়াল রাখতে হবে। এখানে দেখেন অনুমান করে আরেকটা বিষয়, এখানে দুটি বিষয় যদি আপনারা মনে রাখি, উপমেয় পদটি সবসময় প্রথমে বসবে এবং উপমান, খেয়াল রাখবেন উপমিততে সাধারণ গুণের কথা উল্লেখ থাকবে না, তাহলে এটা সবসময় উপমিত হবে। তাহলে আপনাদের আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। স্যার প্রবলেমের জন্য একটু পর পর অফ হয়ে গেছে, স্যার নেটের প্রবলেমের জন্য ভিডিও একটু পর পর অফ, হ্যাঁ আশা বুঝি নাই। আচ্ছা আমরা আবার বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল রাখেন। কোনটা বুঝেন নাই? তানিয়া আক্তার মনে হয় সম্ভবত, নাকি তামান্না আক্তার, কোনটা বুঝেন নাই, উপমান না উপমিততে? তাহলে আমরা বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল রাখেন। উপমান যদি না বুঝে থাকেন আবার বলে দিচ্ছি, উপমান সাধারণ গুণের কথা উল্লেখ থাকবে এবং এখানে দুইটা বিশেষ্য থাকবে। মানে উপমানে হলো বিশেষ্য প্লাস বিশেষণ, মানে নাউন এবং অ্যাডজেক্টিভ যদি থাকে, আপনার সংক্ষেপে বুঝেন। তুষারের ন্যায় শুভ্র, এখানে তুষারটা সবসময় উপমান, উপমানটা সবসময় বিশেষ্যকে নির্দেশ করে, উপমেয়টা সবসময় বিশেষণকে নির্দেশ করে। আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন ইনশাআল্লাহ। এরপরে আমরা উপমিততে চলে আসি। উপমিততে বলছিলাম যে দুইটাই কথাই উল্লেখ থাকবে। কিভাবে থাকবে স্যার? মুখ চন্দ্রের ন্যায়, যেমন এখানে মুখ দেখতে কেমন বলছে? চন্দ্রের মতো। আর উপমেয় পদটি সবসময় প্রথমে বসে, খেয়াল রাখতে হবে উপমিততে উপমেয় পদটি সবসময় প্রথমে আসে বা সবসময় আসবে। এখানে উপমান, হ্যাঁ মুখ চন্দ্রের ন্যায়, এটা হবে উপমেয়। হ্যাঁ আমরা যদি খেয়াল রাখি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো আমরা।
এখানে দেখেন আমরা বিষয়টা এখানে দেখেন আমাদের যে বিষয়টা আছে যে মুখ চন্দ্রের ন্যায়, এটাও বিশেষ্যকে নির্দেশ করতেছে এবং এই মুখটাও বিশেষ্য নির্দেশ করতেছে, চন্দ্রটাও বিশেষ্যের নির্দেশ করতেছে। এখানে মুখটা হচ্ছে উপমেয় আর চন্দ্রটা হচ্ছে উপমিত। আশা করি আপনারা ভালোভাবে এটা বুঝতে পেরেছেন। যেমন পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনারা যদি এতটুকু বুঝে থাকেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন। আর এরপরে আসেন রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাসের মধ্যে কি আসতে পারে? ব্যাস বাক্যে যদি সম্পূর্ণ এটা অভিন্ন থাকবে, একটার সাথে একটার কোনো মিল থাকবে না। আরও সংক্ষেপে কেমনে বুঝবেন? যদি ব্যাস বাক্যের মধ্যে রূপ যোগ রস্যই যদি থাকে, এটা সবসময় রূপক কর্মধারায় সমাস হয়ে থাকে বা বলা হয়ে থাকে। এখন স্যার এটা কিভাবে সম্ভব? যেমন এখানে দেখেন রূপ কথাটি আছে, একটার সাথে মানে ব্যাস বাক্যের প্রথম পদের সাথে পুরো পদের সাথে উত্তর পদের কোনো মিল নেই। যেমন কিভাবে স্যার? মনোরূপ মাঝি, যেমন মনোরূপ মাঝি, খেয়াল রাখতে হবে। এই রূপ কথাটি দেখেন এই মনের সাথে মাঝির কোনো সম্পর্ক নাই, মানে পূর্বপদের সাথে পরপদের কোনো মিল নাই। যদি মানে অর্থের কোনো মিল না থাকে পূর্বপদের সাথে পরপদের, সংক্ষেপে মনে রাখতে হবে এটা সবসময় রূপক কর্মধারা সমাস হয়ে থাকে বা বলা হয়ে থাকে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরবর্তী বিষয়টা, যদি আপনারা কর্মধারাটা ভালো করে বুঝে থাকেন তাহলে স্যারকে একটু ওকে লিখে জানান যে স্যার আমরা এর দ্বারা বুঝছি। এখানে কি কি প্রশ্ন আসতে পারে? শেষের একটা লাইন এখানে আমরা দেখেন আমরা কিন্তু সব পড়েছি। আমরা বই এমসিকিউ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো টেক্সট বই, মানে মূল বই। মূল বইয়ের বিকল্প পৃথিবীতে কিছু নেই। মূল বই ভালোভাবে পড়বেন, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো রেজাল্ট করবেন। সংক্ষেপে কথা, এখানে একটা বিষয় হলো সর্বনাম, সংখ্যাবাচক শব্দ এবং উপসর্গ। স্যার এগুলো কি হয়েছে? যেমন আমরা বলেছিলাম কর্মধারার সমাস 4 প্রকার। কর্মধারার সমাস ধরেন আমরা তো এগুলো সবাই জানে, কমন কোশ্চেন, কিন্তু কর্মধারা সমাস এছাড়া কোন কোন প্রকারে বা কিভাবে গঠিত হতে পারে? সেটা হতে পারে সর্বনামের মাধ্যমে, সংখ্যাবাচক শব্দের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। অব্যয়, কু যে কর্ম সমান সমান কুকর্ম, কুটল অব্যয়, যথাযোগ্য। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর আসেন আমরা তৎপুরুষ সমাসে চলে আসব। তৎপুরুষ সমাস কি এবং কেন ব্যবহার করা হয়? তৎপুরুষ সমাস হচ্ছিল উত্তর পদ ও পরপদের প্রাধান্য থাকবে এবং পূর্বপদে বিভক্তি থাকবে। এক কথায় যে সমাসের বিভক্তি থাকবে, বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস নির্ণয়ের একটা সহজ দুইটা পদ্ধতি হলো, সংক্ষেপে মাথায় রাখবেন। 1 নাম্বার বিষয় হলো যেখানে বিভক্তি লোপ পাবে, খেয়াল রাখতে হবে, বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। 2 নাম্বার হচ্ছিল এখানে সমস্ত পদে উত্তর পদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকবে। হ্যাঁ, উত্তর পদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকবে বা বলা হয়ে থাকবে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। ওকে স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার দেখেন আমরা এটা ভালোভাবে বুঝে নেই। তাহলে তৎপুরুষ সমাস কি বলছে? যে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যদি আমরা খেয়াল করি, যেমন এখানে লেখা আছে বিপদকে আপন্ন। এখানে তৎপুরুষ সমাস কত প্রকার? আমরা আগে এটা তৎপুরুষ সমাসের উদাহরণটা একটু জেনে নেই, তাহলে আমাদের খেয়াল বুঝতে হবে, সুবিধা হবে। এখানে লেখা আছে বিপদকে আপন্ন, খেয়াল রাখবেন, বিপদকে আপন্ন। এখানে দেখেন এই যে কে কথাটি আছে, এই কেটা যদি বাদ হয়ে যে সমাসটা উৎপন্ন হয় সেটাকেই বলা হয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কত প্রকার? তৎপুরুষ সমাস 9 প্রকার। এক কথায় বিভক্তি আছে 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তি প্রথমাটা বাদ দিয়ে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত এখানে আছে। আমরা একটু বিষয়গুলো ভালোভাবে দেখে নিব বা কি কি আছে। এখানে সংক্ষেপে মাথায় রাখতে হবে কে রে আছে। এই কে রে লোপে যে সমাস হয় এটাই দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে কি বলছে? তৃতীয় তৎপুরুষ সমাস কি? দ্বারা দিয়ে কর্তৃক লোপে যে সমাস হয় এটাই তৃতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, চতুর্থ তৎপুরুষ সমাস, এখানে একটু কথা আছে স্যার, যে এইখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস আর চতুর্থ তৎপুরুষ সমাস কিন্তু প্রায় সিমিলার। এখানে
জন্য এবং নিমিত্ত এই দুই কথাটি বেশি ব্যবহার যদি হয়, আরেকটা হলো এখানে যদি শর্ত দিয়ে ব্যবহার করা হয়, যেমন গুরুকে ভক্তি, এখানে শর্ত আছে, আর কিন্তু দ্বিতীয় বিভক্তিতে কোনো শর্ত নেই, খেয়াল রাখতে হবে। চতুর্থ বিভক্তিতে অবশ্যই চতুর্থ তৎপুরুষ সমাসে শর্ত দিয়ে ব্যবহৃত হবে। যদি শর্ত দিয়ে ব্যবহৃত হয় তাহলে সেখানে যদি কে থাকে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে না, এটা সবসময় চতুর্থ তৎপুরুষ সমাস হবে। এরপরে দেখেন পঞ্চমী তৎপুরুষ সমাস হতে থেকেছে, যেমন বিলেত থেকে ফেরত সমান সমান বিলেত ফেরত। হ্যাঁ, এখানে একটা এমসিকিউ আপনাদের সবচেয়ে ম্যান্ডেটরি, প্রায় পরীক্ষা এসে থাকে, আল্লাহ রহমতে এই এমসিকিউটা আপনাদের পরীক্ষা আসবে। সেটা কি স্যার? যেমন কোন সমাসে পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে এর এবং চে এই অনুসর্গগুলো আপনাদের ব্যবহার করা হয়। স্যার অনুসর্গ কি? অনুসর্গ হলো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে প্রযুক্ত হয়ে অর্থের বৈচিত্র্য ঘটায়, তার নাম অনুসর্গ। আসলে বাংলা ব্যাকরণের যে বিষয়টা আছে আপনাদের আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের গুছিয়ে দেয়া, এবং যে এমসিকিউগুলো আপনাদের আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, কারণ আপনার কাঠামোবদ্ধ না জানলে আপনার এমসিকিউ সলভ করতে কখনোই পারবেন না। এবার আসেন এইখান থেকে আপনাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেমন র এর লোপে যে সমাস হয়, যেমন দেখেন রাজার পুত্র, এখানে রটা আছে, সমান সমান আসছে কি রাজার, খেয়াল রাখবেন রাজার পুত্র সমান সমান কি রাজপুত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে পরবর্তীতে দেখেন গাতব্য, জেনে রাখা ভালো, এখানে বলছে কি, এগুলো আপনাদের দরকার নেই, যেগুলোতে আমার দরকার আছে আমি সেগুলো বলে দিচ্ছি। এখানে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই যে এই এমসিকিউগুলো আপনারা একটু মেহেরবানি করে সবাই দেখে যাবেন, মেহেরবানি করে সবাই দেখে যাবেন, দেখে গেলে আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। স্যার দ্বিতীয় আর চতুর্থ কীভাবে আলাদা করব? হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, দ্বিতীয় তৎপুরুষ সমাস আর এটা কীভাবে আলাদা করবেন সেটা হলো, আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে দুঃখকে প্রাপ্ত, যে কোনো মানুষ দুঃখ পেতে পারে, বিপদকে আপনার, যে কোনো মানুষের বিপদ আসতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানে কিন্তু কোনো শর্ত নেই, কিন্তু এখানে শর্ত আছে। দেখেন গুরুকে ভক্তি, মানে গুরু ভক্তি করতে হবে আরামের জন্য। কেন কে দ্বারা ব্যবহার করবে? বলছে আরামের জন্য। আচ্ছা, বসতের জন্য বাড়ি কেন? বলছে বসতের জন্য, মানে মানুষ থাকবে বা বসবাস করবে এই জন্য বাড়ি নির্মাণ করা। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আপনার হলো ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাশ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান ইত্যাদি। এর পরবর্তীতে আসেন সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসে এই যে এ অন্তস্থীয় তে লোপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে বা ইন্ডিকেট করা হয় এ অন্তস্থীয়। এখানে এই সংক্ষেপে বোঝার জন্য এই বিভক্তিগুলো আপনাদের ম্যান্ডেটরি লাগবেই। এরপরে আসেন নঞ্চ তৎপুরুষ সমাস, মানে না, নেই, নাই, নয় লোপে যে সমাস হয়। এখন স্যার এখানে কি দিব? এখানে আপনারা অ বা অনা ব্যবহার করতে পারেন, অ বা অনা। যেমন দেখেন লেখা আছে ন বিশ্বাস, সেখানে আমরা দিব অবিশ্বাস। আমরা সেখানে দিতে পারি অবিশ্বাস। হ্যাঁ, আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। এরপরে আসেন উপপদ, মানে এক কথায় ক্রিয়ার সাথে যে সমাসের সাথে সম্পর্ক থাকে তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয় থাকে। এক কথায় যেটার সাথে উপপদের তৎপুরুষ সম্পর্ক থাকে সেটাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। খেয়াল রাখতে হবে যে স্যার কি বলছি। পরবর্তী বিষয়টা দেখেন, এখানে অলুক তৎপুরুষ সমাসের মধ্যে মানে এক কথা ক্রিয়ার মাধ্যমে, যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ এটাই হলো ক্রিয়া, এই যে পঙ্কে জন্মে যা। এরপরে আসেন জল চরে যা, যেমন জলে চরে যা, জলচর, এগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, মাসি মারা ইত্যাদি। পরবর্তীতে আসেন বহুব্রীহি সমাস আর অলুক তৎপুরুষ সমাস। এখানে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে না, যেখানে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে না সেটাই হলো অলুক তৎপুরুষ সমাস। পরবর্তী বিষয়টা আসেন বহুব্রীহি সমাস। আমরা একটু বহুব্রীহি সমাসটা আসি। বহুব্রীহি মানে কি? বহু মানে হলো অনেক, ব্রী মানে ধান, মানে যার অনেক ধান আছে। এক কথায় এখানে বহুব্রীহি সমাস নির্ণয় করতে হলে মাথায় রাখতে হবে ব্যাস বাক্যে যার বা যাতে থাকবে এবং
অন্য পদের প্রাধান্য থাকবে, সমস্ত পদে অন্য পদের প্রাধান্য থাকবে। হ্যাঁ, সমস্ত পদে অন্য পদের প্রাধান্য বেশি থাকে। যেমন যদি আমরা খেয়াল করি, সহ উদর যার, খেয়াল রাখবেন, সহ উদর যার। এখানে দেখেন সহ মানি সাথে, উদর মানি পেট, যার মানি ব্যক্তির। এখন যার সাথে পেট আছে এরকম ব্যক্তিকে বোঝায়, কিন্তু না, এটার অর্থ হবে সহোদর মানে আপন ভাই। মানে এক কথায় ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের অর্থের কোনো মিল থাকবে না। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। সংক্ষেপে বুঝবেন যে ব্যাস বাক্যের মধ্যে যে বহুব্রীহি সমাস নাই, অন্য পদের প্রাধান্য থাকবে, অন্য পদকে বোঝাবে এবং অন্য পদের গুরুত্ব থাকবে, অন্য পদের অর্থের গুরুত্ব থাকবে, কিন্তু ব্যাস বাক্যের যে অর্থটা আছে সেটাকে বোঝাবে না, সমস্ত পদ আলাদা একটা অর্থ নিয়ে আসবে। এবং ব্যাস বাক্যের মধ্যে যে জিনিসটি থাকবে সেটা হলো ব্যাস বাক্যের মধ্যে যে জিনিসটি থাকবে সেটা হলো যে স্যার কি থাকতে পারে, ব্যাস বাক্যের মধ্যে আমাদের এবং ও আর থাকবে, এবং ব্যাস বাক্যের মধ্যে যার বা যাতে থাকবে, কই গেল, আমরা একটু খেয়াল করি তাহলে বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। স্যার চতুর্থ বিভক্তি, হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, আচ্ছা এরপরে দেখেন যে বিষয়গুলো বলতেছি, বহুব্রীহি সমাস কত প্রকার হতে পারে। বহুব্রীহি সমাস 8 প্রকার হতে পারে। বহুব্রীহি সমাসের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন হত হয়েছে সৃজার, এখানে যে বিষয়গুলো আমরা এমসিগুলো একটু দাগাই দিব আপনাদের জন্য, যেগুলো সুবিধা হবে। যেমন হত হয়েছে সৃজার সমান সমান হতশ্রী। এখানে সমানাধিকরণ বহুব্রীহি কেন স্যার? বলছে পূর্ব পদে বিশেষণ, পরপদে যদি বিশেষ্য হয়। যেমন দেখেন এখানে হতটা হচ্ছিল বিশেষণকে নির্দেশ করে, আর শ্রী মানে হচ্ছিল বিশেষ্যকে নির্দেশ করে। যেমন হত হয়েছে সৃজা সমান সমান হতশ্রী। আপনাদের মূল বই দিয়ে কেন পড়ানো? কারণ মূল বই বেজে আপনাদের এমসিকিউগুলো আসবে, কারণ মূল বই ছাড়া আপনাদের অন্য কোনো বই থেকে এমসিকিউ আসবে না, এটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমি, মূল বই যদি আপনারা ভালোভাবে না পড়েন তাহলে এমসিকিউগুলো আপনারা আসবে না, কারণ আপনাদের এখান থেকে 30টা থেকে 15টা এমসিকিউ আসবে। এর মানে এই নয় যে পরীক্ষাটা খুব সহজ হবে। বিষয়টা এরকম, অনেকের এই প্লাস বাংলার কারণে বা সেকেন্ড পেপারের কারণে দেখা যায় প্লাস নাও আসতে পারে। আমরা অনেকে প্রতিবেদনও ঠিক করে পারি না। এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখা জরুরি। তাহলে মানে এক কথা আপনাদের এত কিছু দরকার নাই, মাথায় রাখতে হবে যে বহুব্রীহি সমাসের মধ্যে যদি যার বা যাতে থাকে এবং অবশ্যই অন্য পদের প্রাধান্য থাকবে, যে মূল অর্থটা না বুঝে আলাদা একটা অর্থ বোঝাবে, সেটাকেই বহুব্রীহি সমাস বলা হবে। এত পেঁচানোর কোনো দরকার নাই। এরপরে আসেন ব্যাধিকরণ। আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি আপনারা শুধু এগুলো আন্ডারলাইন করে নেন। হ্যাঁ, আমি যে উদাহরণগুলো আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো আন্ডারলাইন করে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আরেকটা বিষয় হলো ব্যতিহারটা একটু মাথায় রাখবেন আপনারা। কেন ব্যতিহারটা আমাদের দরকার হবে? কারণ ব্যতিহারের ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে। এখান থেকে কিছু এমসিকিউ আসে বা আসার সম্ভাবনা আছে। যেমন এখানে যেহেতু এটা পূর্বপদে হচ্ছে আপনার হলো ক্রিয়া থাকবে, আর সমস্ত পদ যখন আপনারা করবেন তখন এখানে আ বা রস্বই থাকবে। যেমন দেখেন হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ, এখানে দেখেন হাতে হাতে যে যুদ্ধ, লাস্টে আছে ক্রিয়া। বলছি এটাকে যখন আপনি সমস্ত পদ করবেন আসতেছে হাতা, এখানে বলছে পূর্ব পদে আ দিবেন, পরপদে থাকবে রস্বই, হাতা হাতি। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন।
নঞ্চ মানে হলো না বোধক যদি বোঝা। আরেকটা হলো মধ্যপদলোপী পড়িয়েছিলাম আপনাদের, এইখানে মধ্যপদলোপী কর্মধারায় পড়িয়ে আসছিলাম, সেটা বলছিলাম মাঝখানের অংশটা বাদ হবে, কিন্তু এখানে আপনার যে কোনো একটা অংশ আপনি বাদ দিয়ে দিতে পারেন, এটা আপনার আজ ইচ্ছা, আপনার কোনো সমস্যা নেই, যে কোনো একটা অংশ বাদ দিয়ে দিতে পারেন। বিড়াল চোখের ন্যায় চোখ যে নারীর সমান সমান বিড়াল চোখী। আরটা হলো প্রত্যন্ত বহুব্রী শব্দের শেষে, কারণ আমরা জানি প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় এবং উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয়। প্রত্যন্ত বহুব্রীতে কোনো শব্দের শেষে যদি আ এ ও থাকে, এটা সবসময় প্রত্যন্ত বহুব্রীহি সমাস হয়ে থাকে। যেমন দেখেন ঘরের দিকে মুখ যার, ঘর মুখো, এই যে ওটা আছে শব্দের শেষে, যদি আ এ ও থাকে এটা সবসময় প্রত্যন্ত বহুব্রীহি সমাস থাকে। এরকম স্পেশাল আসতেও পারে বা এখানে আসার সম্ভাবনাটা খুবই কম, তবে জেনে রাখাটা ভালো। আমি আপনাদেরকে আবারও বলছি, অলুক বহুব্রী, অলুকের সাথে যত এমসিকিউগুলো আছে এগুলো একটু মেহেরবানি করে খেয়াল রেখে যাবেন। যেমন মাথায় পাগড়ি যার, মানে কোনো পূর্বপদ পরপদ যা আছে তাই থাকবে, এ কারো কোনো কথা শুনে না, এরকম আর কি বিষয়টা। আরেকটা ছিল সংখ্যাবাচক বহুব্রীহিতে পূর্বপদে যদি সংখ্যাবাচক থাকে, পরপদে থাকবে আ, রস্বই, দীর্ঘই ইত্যাদি যুক্ত হবে। যেমন দেখেন 10 গজ পরিমাণ যার, এটা হলো সংখ্যাবাচক শব্দ। স্বাভাবিকভাবে যদি আপনি খেয়াল করেন 10 গজ পরিমাণ যার, তাহলে হবে 10 গজ, কিন্তু এখানে বলছে 10 মানে শব্দের শেষে সরেয়া, রস্বই এবং দীর্ঘই হবে। যেমন আসতেছে কি দেখেন ভালোভাবে, আসতেছে হলো 10 গজি। কারণ আমরা কেন 10 গজি দিয়েছি, কারণ এখানে বলছে আ, রস্বই এবং দীর্ঘই ব্যবহার করা যাবে বা বলা হয়ে থাকবে। হ্যাঁ, এরপরে আসেন পরবর্তী বিষয়টা কি বলছে। নিপাতনে সিদ্ধ মানে যে জীবনে কোনো দিন নিয়মের অধীনস্থ হয় না, কিছু থাকে না মানে বাউন্ডারি ছেলেবেলে, বাবা মার কোনো কথা শুনে না, যে যার মতো করে চলাফেরা করে, হ্যাঁ মানে এক কথায় ছন্নছাড়া, এরকম ছন্নছাড়ার মতো যেমনে আছে ঠিক সেভাবেই থাকবে। নিপাতনে সিদ্ধ মানে যেন কোনো নিয়মের অধীনস্থ নয়, কারো কোনো নিয়মের তোয়াক্কা করে না, যেমনে আছে ঠিক সেরকমই থাকবে। যেমন দুদিকে অবজার, দিফ, অন্তর্গত অবজার, অন্তরীপ, মানে এগুলো কোনো নিয়মের অধীনস্থ নয়। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝছেন। আরেকটা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি স্যার? পূর্বপদে মানে এক কথায় পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে এবং শব্দের শেষে যদি সমাহার বা সমষ্টি থাকে, হ্যাঁ সমষ্টি থাকবে। যেমন 3 কালের সমাহার, খেয়াল করেন 3 কালের সমাহার, এখানে এই সমাহার কথাটি যদি বাদ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ এখানে পাল। আচ্ছা, এবার আসেন অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস কি? যে সমাসের মধ্যে অব্যয়ভাব অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ভাব সমাস বলা হয়। সংক্ষেপে মনে রাখবেন, যেমন কি স্যার, কোথাও যদি ব্যাস বাক্যে সমীপে কথাটি থাকে তাহলে হয় এখানে ব্যবহার হবে উপ। এখানে দেখেন উপকণ্ঠ লেখা আছে, যেমন কণ্ঠের সমীপে। যদি আপনি এটাকে লিখে বোঝাতে হয়, দেখেন কণ্ঠের সমীপে আসতেছে উপকণ্ঠ। কেন এখানে উপকণ্ঠ ব্যবহার হয়েছে? কারণ এই সমীপটার দ্বারা হচ্ছে আপনার হলো অব্যয়কে বোঝানো হচ্ছে। এই কোথাও যদি সমীপ কথাটি থাকে সেখানে উপকথাটি ব্যবহার হয়ে থাকবে বা বলা হয়ে থাকবে। পরবর্তী বিষয়টা ভালোভাবে খেয়াল করি আমরা। আল্লাহর রহমতে আমাদের এখান থেকে প্রাদি সমাস, প্রপ্রতিয়নি যদি থাকে, এগুলো অপ্রধান সমাস, এগুলোর মধ্যে প্রকারভেদের মধ্যে পড়ে না, তবু একটু দেখে যেতে পারেন। নিত্য সমাস আপনাদের, যদি আপনাদের আল্লাহর রহমতে আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের জন্য খুবই উপকার হয়েছে। স্যার বহুব্রী সমাসের সংজ্ঞাটা যদি আরেকটু বার বলে, হ্যাঁ আমরা বহুব্রী সমাসটা বলে দিচ্ছি, একটু খেয়াল রাখেন। 1 নম্বর, বহুব্রী সমাসে অন্য পদের প্রাধান্য থাকবে। অন্য পদের সমস্ত পদে অন্য পদের প্রাধান্য থাকবে। আমি লিখে দিচ্ছি, আপনি একটু লিখে নেন। সমস্ত পদে অন্য পদের প্রাধান্য থাকবে। অন্য পদের প্রাধান্য থাকবে, হ্যাঁ ঠিক আছে, অন্য পদের প্রাধান্য থাকবে এবং ব্যাস 2 নম্বরটা হচ্ছিল যে ব্যাস বাক্যে যার বা যাতে থাকবে। আশা করি আপনারা সমস্যা ভালোভাবে বুঝছেন।
আশা করি সমাসের মধ্যে যে যদি আপনাদের বুঝতে সমস্যা, আমাদের এই মানে ক্লাসটা রেকর্ডেড থাকবে, যদি আপনারা যখন সলভ করবেন এমসিকিউগুলো তখন একটু দেখে দেখে সলভ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। পরবর্তী বিষয়টা আমরা আজকে কারকটা একটু পড়ে ফেলবো, কারকটা কি এবং কেন ব্যবহার করা হচ্ছে। একটু খেয়াল করেন কারকের মধ্যে যে বিষয়গুলো আছে আমাদের, আমরা কারক আপনারা যদি বুঝে থাকেন সবাই স্যারকে একটু ওকে লিখে জানান। আমরা আল্লাহর মধ্যে কারকটা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা বুঝে যাব যে কারকের মধ্যে কেন ব্যবহার করা হবে কারক। হ্যাঁ, একশো বারো কারক হচ্ছে মনে হচ্ছে, যদি আপনাদের বইটা থাকে কারক কত পৃষ্ঠা আছে স্যারকে একটু জানাতে পারেন। আপনাদের সমাস ক্লাসটি সবাই বুঝছেন কিনা, কারো কোথাও সমস্যা আছে কিনা স্যারকে একটু মানে স্যারকে একটু বলেন যে স্যার আমাদের সমস্যা থাকলে স্যারকে বলেন, আমি এটা এখনই সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের যদি কারোকে কোনো আপনার হলো থাকে প্রবলেম থাকে, আমাকে সমাসে যদি কোনো প্রবলেম থাকে স্যারকে একটু জানান যে স্যার আমাদের সমাসে প্রবলেমটা আছে, কোথায় কোথায় সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি সলভ করে দিব এখনই। কোনো টপিকে কারকে যদি মানে আপনাদের সমাসে যদি কোনো কোথাও প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি সলভ করে দিব, অবশ্যই আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। কারকে যদি কোথাও প্রবলেম থাকে আপনাদের আমাকে জানাবেন, আমি সলভ করে দিব। হ্যাঁ, কারকে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। দেখি কে কে কমেন্টস করেছেন। স্যার কারক তো বিস্তারিত আলোচনা, এই টপিক নিয়ে আলাদা একটা বিস্তারিত ক্লাস দিলে ভালো হতো। 147 এমনি ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ স্যার। কারক আশা করি বিস্তারিত ক্লাস লাগবে না স্যার, ইনশাল্লাহ আমরা কারক অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো, কারণ কারকটা অত সময় লাগবে না আশা করি, কারণ কারকের মধ্যে বিস্তারিত বিষয়গুলো আমাদের এইভাবে। স্যার প্রত্যয় প্রবলেম, আচ্ছা প্রত্যয় আমরা আরেকটা দিন ক্লাস নেব ইনশাআল্লাহ, এদিনকে হলো আমরা অন্য বিষয় টপিকগুলো নিয়ে কথা বলতে পারি। আচ্ছা আমরা কারক পেয়ে গেছি, ধন্যবাদ ফুহাদ। আচ্ছা এখানের মধ্যে যে বিষয়গুলো আছে, কারক কিভাবে নির্ণয় করতে হয়, কারক আমরা খুব সংক্ষেপে দ্রুত কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়গুলো খুব সহজে বলতে, কারণ সমাস যে বিষয়গুলো আছে প্রকারভেদ অনুযায়ী আমরা আলোচনা করব, এগুলো প্রকারভেদ অনুযায়ী আলোচনা করব। তাহলে কারকটা কি, কারক কেন ব্যবহার করা হয়, কারকের বিষয়টা আমরা একটু আগে ভালোভাবে দেখে নেই। কারকের সন্ধি বিচ্ছেদ কি? কারকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্রি যোগ অক সমান সমান নক। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন কারক অর্থ কি বলছে, কারক অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে, মানে যা কাজ করে এটাই কারক। এক কথায় আগে বুঝে নেন, যেমন এখানে বলছে নামপদের সাথে ক্রিয়াপদের, আগে আমরা অনেকে বুঝি না নামপদ কি, নামপদ প্লাস ক্রিয়াপদ সমান সমান কারক। এই সূত্রটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে কারক বুঝে যাবেন। এখন নামপদ কি আর ক্রিয়াপদ কি আমরা অনেকে বুঝি না। নামপদ হলো বিশেষ্য ও বিশেষ্য ও সর্বনামকে নির্দেশ করে। আবারও বলছি, কারক বিশেষ্য ও সর্বনামকে নির্দেশ করে, আর ক্রিয়াপদ নির্দেশ করে হলো ভার্বকে, মানে ক্রিয়াপদকে, যেটা হলো ক্রিয়াকে নির্দেশ করে। ক্রিয়া আর কর্ম কখনোই এক না, যেটা হলো ক্রিয়াকে ইংলিশে বলা হয় ভার্ব আর কর্মকে বলা হয় ইংলিশে অবজেক্ট। এবার আসেন আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন এখানে আগে আমরা নামপদটা ভালোভাবে বুঝে নিই। নামপদটা কি, যদি আমরা নামপদটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের ক্রিয়াটা কারকটা বুঝতে কোনো সমস্যা হবে না। আগে ভালো করে একটু বুঝে নেন, যেমন রহিম
কোরআন পড়ে, খেয়াল রাখবেন, রহিম কোরআন পড়ে। তাহলে আমরা বুঝলাম, আমরা লিখলাম রহিম কোরআন পড়ে। এখানে যে বিষয়টা আছে যে রহিম কোরআন পড়ে, হ্যাঁ, এখন এখানে রহিমের সাথে সম্পর্ক কার? কারণ এখানে রহিমটা হচ্ছে নামপদ, হ্যাঁ, রহিমটা হচ্ছে বিশেষ্য, আর এই পরের সাথে সম্পর্ক, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে পদটা কি? আমরা বলছিলাম ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়ামূল, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূলের আরেক নাম ধাতু। তাহলে দেখেন এখানে যদি আপনি এটাকে বিশ্লেষণ করেন পরে, তাহলে আসতেছে কি? পর, লাস্টে আছে এ। এখন এই যে পর এ, এই পদটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আশা করি নামপদ সাথে যদি ক্রিয়াপদের সম্পর্ক থাকে দেন সেটা কারক। এছাড়া অন্য কোথাও যদি কারক হয়, তাহলে অন্য কারোর সাথে যদি সম্পর্ক হয় তাহলে কখনোই এটা কারক হবে না। যেমন আমরা যদি খেয়াল করি, আমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবো। যেমন দেখেন, আমরা একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আপনাদের আশা করি টেনশনের কিছু নেই, এটা একটু খেয়াল করেন, তাহলে কারকটা সহজেই বুঝে যাবেন। যেমন রহিমের ভাই, খেয়াল রাখবেন, রহিমের ভাই, রহিমের ভাই করিম ঢাকা যাবে, করিম ঢাকা যাবে। খেয়াল রাখবেন এখানে রহিমের ভাইয়ের সাথে কি ঢাকার কোনো সম্পর্ক আছে? না, রহিমের ভাইয়ের সাথে সম্পর্ক আছে করিমের। কারণ এই রহিমের ভাই করিম কখনোই এটা হবে না, আপনার হলো কারক হবে না, কারণ এটা সম্বন্ধ পদ হিসাবে তুলনা করা হয় বা বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন স্যার এটা কেন বলা হয়ে থাকে? কারণ এখানে যেহেতু কারকের সম্পর্ক, স্যার শব্দতত্ত্ব রূপতত্ত্ব একই, স্যার কোনো পার্থক্য নেই, একই শব্দতত্ত্ব রূপতত্ত্ব একই। আচ্ছা, শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। এরপরে আসেন যে বিষয়টা, রহিমের ভাই করিম ঢাকা যাবে। এখানে রহিমের সাথে করিমের সম্পর্ক, ঢাকা যাবে সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এটাকে সম্বন্ধ পদ বলা হয়। সম্বন্ধ মানে একটা হলো সম্বোধন মানে আহ্বান করা, একটা হলো সম্বন্ধ মানে সম্পর্ক স্থাপন করা। তাহলে আমরা বুঝলাম যেহেতু এখানে কারক বিষয়টা আছে, ভালোভাবে বুঝে নেন যে নামপদের সাথে যদি ক্রিয়াপদের সম্পর্ক থাকে দেন সেটাই কারক, এছাড়া কারক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারক কত প্রকার, কি কি কারক কেন ব্যবহার করা হয়? কারক শব্দর কর্তা যা করে এটাই কারক, সংক্ষেপে বুঝবেন। কর্তা যেটা করে এটাই কি কারক, সংক্ষেপে বুঝবেন। কর্তা যেটা করে সেটাই কারকের মধ্যে গণ্য হয়ে থাকে বা বলা হয়ে থাকে। যদি আমরা খেয়াল করি, যেমন যদি বলি রহিম বা মঞ্জুরুল ইসলাম অঙ্ক করে, এখন মঞ্জুরুল ইসলাম যা করে সেটাই কর্ম। এবার আসেন আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই, কারকের পরিচয় পর্বটা। কারক 6 প্রকার। 1 নম্বর হচ্ছে কর্তৃকারক মানে কর্তা, খেয়াল রাখতে হবে। কর্তৃকারক মানে কর্তাকে বোঝাবে সরাসরি, রহিম করিম জব্বর সত্তার যা আছে সব, এটা কর্তা মানে যে কাজ করবে এটাই কর্তা, সংক্ষেপে মনে রাখবেন। কর্ম, কর্তা যেটা করে সেটা কর্ম। এখন করণটা কি? করণ শব্দ অর্থ যন্ত্র বা সহায়ক। আমি জাস্ট পরিচয় করাই দিচ্ছি, শর্টকাটটা আমি একটু পরে আলোচনা করতেছি। করণ শব্দ অর্থ কি? করণ শব্দ অর্থ যন্ত্র বা সহায়ক, যার মাধ্যমে করে থাকে কাজটা করা হবে। এটা হতে পারে শরীরে, যেমন হাত দ্বারা হতে পারে, এবং হতে পারে কোনো যন্ত্র অংশ দ্বারা। মানে এক কথায় কর্তা যে মাধ্যম ব্যবহার করে কাজটা শেষ করবে সেই মাধ্যমটি হলো করণ কারক। আরেকটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক ছিল যেখানে নিঃস্বার্থভাবে দান করে, দিয়ে দেয় মানুষকে। আরেকটা হলো অপাদান কারক, কোথা থেকে আসতেছে, কি করতেছে। মানে কর্তা কারো যদি, যেমন দেখেন কাউকে দান করতে হলে তো কিছু থেকে ফান্ডিং করতে হয়, মানে টাকা আর্ন করতে হয়, যেখান থেকেই এই আর্নিং বা মাধ্যমটি কোথা থেকে কর্তা কি করতেছে সেটা হলো অপাদান কারক। আরেকটা হচ্ছে অধিকরণ কারক। আর অধিকরণ কারক কি? কর্তা যখন কাজ শেষ করবে সেটাই অধিকরণ কারক। এটা হতে পারে স্থান, হতে পারে কোনো বিষয়, হতে পারে কোনো সময়, হতে পারে স্থান ইত্যাদি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি প্রত্যেকটা কারকের মধ্যে বিন্যস্তগুলো কি কি। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কর্তৃকারক, সংক্ষেপে বুঝবেন।
কর্তাকে কে ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কর্তৃকারক। কে ধারা, ক্রিয়াকে একটু লিখে নেন সবাই, ক্রিয়াকে কে ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। মানে কর্তা যে কাজ করে, যেমন ঘোড়া গাড়ি টানে, এটা কর্তৃকারক। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে কর্তা হচ্ছিল বাঘে মহিষে। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে কর্তা। কথা বুঝাইতে পারলাম, আশা করি আপনারা কর্তৃকারকটা বুঝছেন। আচ্ছা, এরপর অর্থ হলো কর্মকারক। কর্মকারক হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। একটু লিখে নেন, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। খেয়াল করবেন, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। আচ্ছা, এরপরে আসেন করণকারক। করণকারকে লিখবেন কি ধারা, একসাথে লিখবেন, উদ্ধরণ চিহ্ন দিয়ে একসাথে লিখবেন। কি ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণকারক বলে। আর সম্প্রদান কারক লিখবেন কাকে, এখানে হবে শর্ত দিবেন যে নিঃস্বার্থভাবে দান করা হলে সেটাই সম্প্রদান কারক। আর অপাদান কারক লিখবেন ক্রিয়াকে কোথায়, কোথা থেকে, সরি, অপাদান কারক হচ্ছে ক্রিয়াকে কোথা থেকে বা কি হতে প্রশ্ন করলে, ক্রিয়াকে কোথা থেকে, বানানটা হচ্ছে এরকম, কোথা থেকে বা কি হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অপাদান কারক। খেয়াল রাখবেন, ক্রিয়াকে কোথা থেকে বা কি হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অপাদান কারক। খেয়াল রাখবেন। আর আরেকটি হচ্ছিল ক্রিয়াকে কোথায় ও কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় তাকে বলা হয় অধিকরণ কারক। একটু লিখে নেন কষ্ট করে সবাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কেউ না লিখতে পারেন আমাকে কমেন্টস করে জানান যে স্যার আমরা লিখতে পারি নাই। হ্যাঁ, একটু স্যারকে লিখে জানান। হ্যাঁ, এখানে যে বিষয়টা আছে আপনাদের, আমি আবারও বলছি, কর্তৃকারক হচ্ছিল ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। কর্মকারক হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কর্মকারক। করণ শব্দ অর্থ হলো ক্রিয়াকে কি ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় করণকারক। আর সম্প্রদান কারক হচ্ছিল ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা। এখন স্যার ওখানে বলছেন কাকে, এখানে হলো নিঃস্বার্থ, মানে সামনে দিয়ে অবলিক দিয়ে লিখে নেন যে নিঃস্বার্থভাবে দান করা। অপাদান কারক হচ্ছিল ক্রিয়াকে কোথা হতে বা কি হতে প্রশ্ন করলে যে উপাদান, মানে যে উপাদান পাওয়া যায় বা প্রশ্ন উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অপাদান কারক। আর ক্রিয়াকে কোথায় ও কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অধিকরণ কারক। হ্যাঁ, এখন যে বিষয়টা আমাদের আছে আমরা একটা উদাহরণে চলে যাব। উদাহরণের মধ্যে 6টি কারক আছে। যদি আপনারা এটা ভালোভাবে বুঝে থাকেন, কারক ইনশাআল্লাহ আজিজ আপনাদের হয়ে যাবে। আমি আবারও বলছি, খেয়াল রাখবেন। আমরা একটা উদাহরণ দিব, এটা আপনাদের বইয়ের উদাহরণ। সবাই একটু খাতা কলমটা নিয়ে মানে লিখবেন, তাহলে আপনাদের কারকটা সংক্ষেপে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি কি বলছে প্রশ্নগুলো। আমরা কেউ বই দেখব না, এখানে আপনারা একটু লিখে দেখেন যে কোনটা কোন কারক। এখানে কিন্তু 6টা কারকই এটার মধ্যে আছে, এই এক্সাম্পলটার মধ্যে 6টা কারকই আছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এইখানে কিন্তু 6টা কারকই আপনাদের আছে, এইটার মধ্যে 6টা কারকই আছে, খেয়াল রাখতে হবে। দেখেন এটার মধ্যে কিন্তু 6টা কারকই আমাদের অন্তর্ভুক্ত আছে বা বোঝা যাচ্ছে। খেয়াল রাখেন, যে বিষয়টি হলো, যেমন বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। একটু খেয়াল রাখেন, আমি এটা সলভ করাই দিচ্ছি আপনাদের, কারণ অনেকেই হয়ে যাচ্ছেন। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে কে দান করতেন, বেগম সাহেবা, তাহলে বেগম সাহেবা অবশ্যই এখানে কর্তৃকারক। কি দান করতেন, চাল দান করতেন, চালটা কর্মকারক। আচ্ছা, এখন কি ধারা দান করতেন, নিজ হাতে,
এই নিজ হাতে এটা হলো করণ কারক। কাকে দান করতেন? গরিবদের। এই গরিবদের হলো সম্প্রদান কারক। আচ্ছা, কোথা থেকে দান করতেন? ভাড়ার থেকে। এই ভাড়ার থেকে এটা হচ্ছিল অপাদান কারক, খেয়াল করতে হবে। কখন দান করতেন? প্রতিদিন। এই প্রতিদিনটা হচ্ছিল আপনার অধিকরণ কারক। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। যদি আপনারা এটা ভালো করে বুঝে থাকেন, কারকের 90% পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ। কারকের 90% পড়া হয়ে গেছে, 10% পড়া আছে, আমরা এটা শেষ করব। যদি আপনারা এতটুকু বুঝে থাকেন, স্যারকে ওকে লিখে জানান যে স্যার আমরা বুঝছি। স্যার অপাদান কি? ইকবাল হোসাইন। আচ্ছা, এখানে সম্প্রদান কারক কি স্যার? সম্প্রদান মানে হলো নিঃস্বার্থভাবে দান করা। এইখানে এখন যে নবম দশম শ্রেণীর বর্তমান যে বইটা আছে, সেখানে সম্প্রদান কারকের কোনো অস্তিত্ব নাই। সম্প্রদান কারক নাই, সম্প্রদান কারককে উঠিয়ে দেওয়া হয়েছে। কেন? বলছিল যে এখানে সম্প্রদান কারক হলো যে নিঃস্বার্থভাবে কাউকে দান করা, যেমন সৎপাত্রে কন্যা দান, অন্ধজনে দেওয়া হলো। এখন এখানে একটু যদি আমরা বলি ধোপাকে কাপড় দেন, দেখেন ধোপাকে কাপড় দাও, খেয়াল রাখবেন। এখন ধোপাকে কাপড় দাও, এই যে ধোপাকে কাপড় দাও, এটা কখনোই সম্প্রদান কারক হবে না, কারণ এখানে নিঃস্বার্থভাবে নাই। যেখানে নিঃস্বার্থভাবে আছে সেটা সম্প্রদান কারক, আর যেটা নিঃস্বার্থভাবে হবে না সেটা কখনোই সম্প্রদান কারক হবে না, সেটা সব সময় আপনার হলো কর্মকারক হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝে থাকেন স্যারকে টোকে লিখে জানান, এর পরবর্তী বিষয়টা স্যার আলোচনা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার স্যার? ওকে, ভেরি গুড। পরবর্তী বিষয়টা দেখেন। পরবর্তী বিষয়টা আছে কি বলছি, আমাদের প্রত্যেকটা বিষয় এখানে কোন কোন কারকের প্রকারভেদ আছে আমরা সেগুলো একটু ইন্ডিকেট করে ফেলি, যে কি কি কারকের প্রকারভেদ হতে পারে বা আসতে পারে। দেখেন, আমি যে সূত্রটা লিখিয়ে দিলাম আপনাদের, এটা যদি আপনারা মনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা নেই। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা ইনশাল্লাহ ভালো করবেন। দেখেন, কর্তৃকারকের প্রকারভেদ হয়, খেয়াল করবেন। কর্তৃকারক প্রকারভেদ হয়। কর্তৃকারক 4 প্রকার, প্রধানত 4 প্রকার। কর্মকারক 2 প্রকার। করণ কারকের কোনো প্রকারভেদ হয় না, সম্প্রদান কারকের কোনো প্রকারভেদ হয় না, অপাদান কারকের কোনো প্রকারভেদ হয় না, অধিকরণ কারকের প্রকারভেদ হয় 3 প্রকার। অধিকরণ কারক রিলেটেড যদি কোনো প্রকারভেদ আসে তাহলে 3 প্রকার দিবেন। হ্যাঁ, এখন দেখেন কর্তৃকারক কত প্রকার ও কি কি, একটু আমরা উপরে উঠি, কর্তৃকারকের বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে বিষয়টা বুঝতে হবে। দেখেন, মানি কর্তৃকারক বলছে এই যে প্রশ্ন যে কোনো প্রশ্ন আসুক, খেয়াল রাখবেন কর্তৃকারক এই হেডিংটা যদি থাকে, বাক্যের ক্রিয়া সম্পাদনার বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়া কত প্রকার, কারক কত প্রকার, ক্রিয়ার বৈশিষ্ট্য ও বৈচিত্র্য অনুযায়ী কারক মানে কর্তৃকারক 4 প্রকার। 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য মানে প্রধান, খেয়াল করতে হবে। মুখ্য মানে প্রধান। কর্তা যখন নিজের কাজটা নিজে করে, ছেলেরা ফুটবল খেলুক, আচ্ছা মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘোড়া গাড়ি টান, এরকম। আরেকটা হলো প্রযোজক কর্তা। এই প্রযোজক আর প্রযোজ্যের মধ্যে ব্যবধানটা কি? প্রযোজক হচ্ছে ধরেন আমার কাজ আমি আপনাদেরকে দিয়ে যদি করাই, আমি হচ্ছি প্রযোজক, আপনারা হলেন প্রযোজ্য। আবারও বলছি, আমার কাজ যদি আমি আপনাদেরকে দিয়ে করাই, আপনারা হলেন প্রযোজ্য, আমি হলাম প্রযোজক। যেমন সংক্ষেপে বুঝবেন, লেখা আছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে রাখালটা হচ্ছে প্রযোজক, গরু খায়, এই জন্য এটা হলো প্রযোজ্য। আর হলো ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা হচ্ছিল যে বাক্যের মধ্যে কর্তা 2টা থাকবে, কাজ একটা থাকবে। যেমন বাঘে মহিষ এক ঘাটে জল খায়, এই যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে জলটা হচ্ছিল একটা কাজ, হ্যাঁ, কর্ম একটা। আরেকটা হলো বাক্যের বাচ্য শব্দার্থ প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, একটু লিখে নিতে পারেন। এরপরে আসেন আমরা কর্মকারকটা নিয়ে একটু আলোচনা করি। কর্মকারক কত প্রকার? আমরা বলছিলাম কর্মকারক 2 প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, আরটা হচ্ছে গৌণ কর্ম। যেমন মুখ্য কর্ম কি এবং গৌণ কর্ম কি? মুখ্য কর্ম সব সময় একটু খেয়াল রাখতে হবে বস্তুবাচক হয়, সব সময় বস্তুবাচক হয়, আর গৌণ কর্ম সব সময় ব্যক্তিবাচক হয়। মুখ্য কর্ম সব সময় বস্তুবাচক হয়, গৌণ কর্ম সব সময় ব্যক্তিবাচক হয়।
যদি আমরা খেয়াল করি এরকম একটা উদাহরণ দিই, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। হ্যাঁ, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। হ্যাঁ, সরি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখন প্রশ্ন হলো এখানে মুখ্য কর্ম কোনটা? মুখ্য কর্ম হচ্ছে কলম, আর গৌণ কর্ম হচ্ছে আমাকে, কারণ এখানে ব্যক্তিবাচককে বোঝানো হয়ে থাকে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝছেন। এরপরে দেখেন অধিকরণ কারক। অধিকরণ কারক আমরা বলছিলাম 3 প্রকার। একটা হচ্ছিল কালাদিকরণ, আধারাদিকরণ, ভাবাদিকরণ। কালাদিকরণ মানে কালকে বোঝাবে। কালাদিকরণ সবসময় ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে। হ্যাঁ, এটা সবসময় ভাবে সপ্তমী বোঝায়। যেমন ক্রিয়ার উপরে প্রাধান্য থাকে, কালকে নির্দেশ করে থাকে। সরি, কালাদিকরণ মানে কালকে বোঝায়। যেমন শরতে শাপলা ফোটে, আমরা লিখলাম শরতে শাপলা ফোটে। এখানে এই শরৎটাই হচ্ছিল মূলত কি কালাদিকরণ। আধারাদিকরণ আবার কে 3 ভাগে ভাগ করছে। একটা হলো ঐক্যদেশিক, অভিভাবক, বৈশ্বিক। এগুলো অতটা ম্যান্ডেটরি না। ঐক্যদেশিক মানে বিশাল একটা স্থানে, যেখানে স্থানে ক্রিয়াটা সংগঠিত হতে পারে। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে কোথায় মাছ আছে এটা আমি জানি। বনে বাঘ থাকে, বন কত বড়, কোথায় বাঘ থাকে সেটা আমি জানি না। মানে এক জায়গায় থাকলে হলো এটা ক্রিয়াটা হয়ে গেছে, শেষ। আরেকটা হলো অভিভাবক, মানে কাজটা শেষ না হওয়া পর্যন্ত যদি উপাদানটা বৈশিষ্ট্য থাকে। যেমন দেখেন তিলে তৈল আছে, তিলে যদি তিল থেকে তো তৈল হয়। দেখেন তিল যদি না থাকে তখনই তৈলে রূপান্তর হয়, এটাকে বোঝানো হয়। আর হলো নদীতে পানি আছে, নদীর সৃষ্টি হলে মানে নদীর মূল উপাদান হলো পানি। পানি না থাকলে তো হবে না। এখন নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে সময়টাকে অতিক্রম করে থাকতে হবে উপাদানটি। হ্যাঁ, পরবর্তীতে আসেন বৈশ্বিক। বৈশ্বিক মানে বিষয়কে যদি নির্দেশ করে থাকে বা বলা হয়ে থাকে, খেয়াল রাখতে হবে। এখানে দেখেন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই ব্যাকরণে এবং অঙ্কে দুইটাই হচ্ছিল অধিকরণ কারক। আশা করি আপনারা কারকটা ভালোভাবে বুঝছেন, আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারকটা ভালোভাবে বুঝে থাকেন স্যারকে একটু জানান সবাই মেহেরবানি করে। কারকটা যদি বুঝে থাকেন স্যারকে সবাই একটু মেহেরবানি করে ওকে লিখে জানান। আচ্ছা, আমরা কারকের কিছু বিষয় একটু আলোচনা করি। সম্বন্ধ পদ নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। সম্বন্ধ পদ আমরা প্রথমেই বলেছিলাম যে ক্রিয়াপদের সাথে, দেখেন আমার কথার সাথে মিল আছে কিনা, ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে নাম পদের বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক রাখে তাকে সম্বন্ধ পদ বলা হয়। যেমন দেখেন মতিনের ভাই বাড়ি যাবে, এখানে মতিনের সাথে ভাইয়ের সম্পর্ক, বাড়ি যাবে সাথে কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আর সম্বন্ধ পদ নির্ণয় করতে হলে কি কি ব্যবহার? সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা হয়। এর সবসময় সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা হয়। আরেকটি বিষয় হলো সম্বন্ধ পদ। সম্বন্ধ মানে হলো আহ্বান করা, ডাকা। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে পারেন, কারণ আমি আপনাদেরকে ডিটেলস বলে দিলাম যেগুলো আপনাদের এমসিকিউতে আসতে পারে। আপনারা এগুলো বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করতে পারেন, যেটা যেন আপনার বন্ধুরা সবাই উপকৃত হতে পারে। হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয়, আধুনিক নিয়মে সম্বন্ধের স্থানে কমা ব্যবহার করা হয়। হ্যাঁ, সম্বন্ধের স্থানে কমা ব্যবহার করা হয়। স্যার, ভাবাদিকরণ কি? জাস্ট এর জন্যই অনেক লবণ হচ্ছে। হ্যাঁ, এবার দেখেন স্যার ভাবাদিকরণটা একটু আমরা ক্লিয়ার করে দেই, খেয়াল রাখেন। ভাবাদিকরণ কি? ভাবাদিকরণ মানে হচ্ছিল কর্মের মাধ্যমে যেটা করা হয়। ভাবাদিকরণ ক্রিয়ার সাথে সম্পর্ক হয়। যেমন সূর্যোদয় অন্ধকারে দূরীভূত হয়, কান্নায় অন্ধ সৌভাগ্য অনুভূত হয়। মানে এক কথায় যদি কোনো ক্রিয়াবাচক অন্য মানে একটা ক্রিয়া সংগঠিত হয়ে গেলে আরেকটা ক্রিয়া যদি অটোমেটিক সংগঠিত হয়,
যদি তোমরা আসো তাহলে আমি রওনা হব, মানে শর্ত দিয়ে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয় সেটাই হলো ভাবাদিকরণ। আশা করি উত্তরটা পেয়েছেন আপনারা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কারক রিলেটেড, সমাস রিলেটেড, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আরেকটা হলো আরেকটা বিষয় আমি বাদ দিয়ে গেছি, আপনাদের বিভক্তিটা দেখাই নেই, সরি বিভক্তিটা আমরা একটু দেখাই দিই আপনাদের, কারণ এটা না জানলে আপনারা কারক নির্ণয় করতে পারবেন না, বিভক্তি নির্ণয় করতে পারবেন না। বিভক্তি হচ্ছিল মূলত দুই প্রকার, একটা হলো শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি আবার 7 প্রকার, যে লেখা আছে শব্দ বিভক্তি 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। এগুলো একটু আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে কোনো বিভক্তি ব্যবহার করা হয় না সেটা শূন্য বিভক্তি। এত কিছু মুখস্থ রাখার কোনো দরকার নাই, এখানে শুধু কে রে মনে রাখবেন। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, শুধু এতটুকু মনে রাখবেন। এখানে হচ্ছিল খেয়াল রাখবেন, চতুর্থ বিভক্তি জন্য বা নিমিত্ত যদি ব্যবহার করা হয় এটা একটু লিখে রাখবেন। পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, হতে থেকে চে, হ্যাঁ। ষষ্ঠী হচ্ছে র এর সপ্তমী হচ্ছে এ অন্ত্যেষ্টিয় তে। এগুলো একটু কষ্ট করে আপনারা তুলে নিতে পারেন, আপনাদের বই যদি থাকে কাছাকাছি তাহলে বইয়ের মধ্যে কোটেশন করে নিতে পারেন। বই যদি কাছাকাছি থাকে বইয়ের মধ্যে কোটেশন করে নিতে পারেন। আবার বলছি, এটা হলো শূন্য বিভক্তি, যেখানে কোনো বিভক্তি ব্যবহার করা হয় না সেটাই শূন্য বিভক্তি, সংক্ষেপে বুঝবেন। যেখানে কোনো বিভক্তি ব্যবহার করা হয় না সেটাই শূন্য বিভক্তি, হ্যাঁ। আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে শুধু কে রে এরে যদি বোঝায় তাহলে এটা দ্বিতীয় বিভক্তি হবে, এবং তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক হবে। চতুর্থ হচ্ছিল জন্য নিমিত্ত যদি বোঝায় এটা হবে। পঞ্চমী হচ্ছে হতে থেকে যে, হ্যাঁ। ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অন্ত্যেষ্টিয় তে। আশা করি আপনারা আপনাদের এই ক্লাসগুলো, মানে আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই এনজয় করেছেন, ভালো বুঝছেন আল্লাহর রহমতে আশা করি। আর কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে একটু শেয়ার করেন। স্যার সেকেন্ড পেপারের ফার্স্ট টাইম বিভক্তি তাহলে কখন বুঝবো সেটা? আচ্ছা, আমি বিভক্তি অনেক ইজি, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়টা হলো যে দ্বিতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি আপনারা কীভাবে বুঝবেন। আমি প্রথমে বলছি, যদি কোথাও শর্ত দিয়ে থাকে তাহলে এটা শর্ত যদি কোনো বাক্যের মধ্যে থাকে সেটা সবসময় চতুর্থ বিভক্তি হবে, আর যদি কোথাও শর্ত না থাকে এটা সবসময় দ্বিতীয় বিভক্তি হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে একটু করেন যে স্যার আমাদের কোনো প্রশ্ন আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন, হ্যাঁ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, অল ক্লিয়ার স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু জানালে ভালো হয়, তাহলে আমরা আরেকটা দিন ক্লাস নিতে আমরা ইন্সপায়ার্ড হব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা ক্লিয়ার করলাম দুইটা টপিক, একটা হচ্ছে সমাস আর একটা হচ্ছিল কারক। হ্যাঁ, আশা করি আপনাদের এই ইন্টারমিডিয়েট উঠলে এই সমাসটা লাগবে। আসলে সমাসটা একটা ক্লাসে শেষ করা সম্ভব না, তবে আমি যতটুকু মানে আপনাদের সময় নেই যতটুকু সম্ভব, কারণ আপনাদের পড়া আছে। কারণ আপনারা জানেন সমাস হিউজ একটা, মানে বিশাল একটা টপিক। এখানে যদি আপনি স্লোলিও পড়ান খুব মানে মিনিমাম 3 থেকে 4টা ক্লাস লাগে কমপক্ষে, যদি ভালোভাবে বুঝতে হয়। এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শর্টকাটে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনারা চান আমরা আরও কিছু ক্লাস হয়তো বা নিতে পারি, যদি আপনারা চান। করণকারক ও কর্মকারকের প্রবলেম হয়। আচ্ছা, করণকারক ও দেখেন আমরা একটু খেয়াল করি। করণকারক ও কর্মকারক সংক্ষেপে বুঝবেন স্যার। যদি আপনাদের করণকারকে প্রবলেম হয়ে থাকে, করণ শব্দ অর্থ হলো যন্ত্র বা সহায়ক। আমরা খেয়াল করি যে প্রশ্নটা করছেন, মেহেরবানি করে একটু খেয়াল রাখেন স্যার, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে স্যার।
আচ্ছা, যেমন কৃষক লাঙল দিয়ে জমি চাষ করে। কৃষক লাঙল দিয়ে জমি চাষ করে। হ্যাঁ, একটু খেয়াল রাখেন, কৃষক লাঙল দিয়ে জমি চাষ করে। আমরা বলছিলাম কর্মকারক দুই প্রকার, একটা মুখ্য কর্ম, একটা গৌণকর্ম। এখানে একটু মাথায় রাখা জরুরি যে কর্তা কি দিয়ে, কি মাধ্যমটা কি, সে কোন মাধ্যম ব্যবহার করে কাজটা সে যেতেছে, মানে কাজটা শেষ করতেছে। তাহলে আমরা যদি খেয়াল করি ক্রিয়াকে কি দিয়ে, তাহলে কি দিয়ে সে চাষ করে? লাঙল দিয়ে। এই লাঙলটা হচ্ছে করণ কারক, ঠিক আছে। আর কি চাষ করে, কি করে? সে চাষ করে, হ্যাঁ, জমি চাষ করে। আশা করি আপনি আপনার উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। যদি না বুঝে থাকেন আবার কমেন্টস করেন, স্যার বুঝে দিব। দেখেন, যদি আপনাদের এরপরও প্রবলেম হয় আশা করি ক্লিয়ার করেন, স্যারকে জানান যে স্যার আমি বুঝি নাই। স্যার প্রত্যয়ের উপরে ক্লাস, স্যার কারক, হ্যাঁ। আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে স্যারকে একটু জানান সবাই। করণ শব্দ অর্থ যন্ত্র বা সহায়ক। ফুহাদ, প্রত্যয়ের উপরে ক্লাস নিলে ভালো হতো স্যার। হ্যাঁ, প্রত্যয়ের উপরে আমরা একটা প্রত্যয় শব্দ প্রকরণ, আপনাদের যে যে টপিকগুলো আছে আপনারা আপনাদের বন্ধুদের সাথে একটু কমেন্টস করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা ওই অনুযায়ী আপনাদের ক্লাসটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।